হ্যালো এভরিওয়ান, ইটস টাইম ফর দ্য শো লকডাউন ক্রিকোলজি উইথ দুর্জয় দাশগুপ্ত। তো আজকে আমাদের প্রথম এপিসোড। তো আপনারা অনেকেই জানেন যে আজকে আমাদের মধ্যে উপস্থিত হবেন দুজন গেস্ট, যারা হচ্ছেন আপনাদের সবার পরিচিত এবং অনেকের ক্ষেত্রে তারা দুজন আবার পার্সোনাল লাইফের আইডল হিসেবেও দেখেন। তো খুব শীঘ্রই আমাদের মধ্যে আমাদের অতিথিরা জয়েন করবেন। তার আগে আমি একটু বলে নিই, তো আজকে বিশেষ একটা দিন, আজকে বিশ্ব মা দিবস। তো এই শোটা শুরু করার আগে আমি বিশ্বের সকল মায়েদের প্রতি সম্মান এবং ভালোবাসা জানাচ্ছি। তো আশা করছি সবাই, সবার মা এবং পরিবার সবকিছু নিয়ে এখন এই করোনা ভাইরাস বা কোভিড-19 এই প্রাদুর্ভাবের সময়টাতে আমরা সবাই নিরাপদে থাকবো এবং পরিবার পরিজন নিয়ে বাসায় অবস্থান করবো। তো ইতিমধ্যে আমাদের গেস্টরা আমাদের ব্যাকস্টেজে চলে এসেছেন, তো যে কোনো সময় ওনারা লাইভে জয়েন করবেন। তো তার আগে বলে নিচ্ছি যে লকডাউন ক্রিকোলজি দুর্জয় দাশগুপ্ত এটা একটা শো, এটা প্ল্যান করা হয়েছে রিসেন্টলি, আমি নিজেই প্ল্যান করেছি। বিকজ এই যে সময়টা আমরা সবাই কোয়ারেন্টাইনে বাসায় বসে আছি, তো সবাই বোর হচ্ছি, দেখা যাচ্ছে যে অনেক সময় একটা জিনিস করতে করতে ভালো লাগছে না, বা আমরা এই ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে আমাদের দিন কাটছে, কিন্তু সেটা অনেক সময় বিরক্ত লেগে যাচ্ছে। তো এই থেকে প্ল্যান করা, যদি কিছু একটা একটু ভালো টাইম আমরা স্পেন্ড করতে পারি। তো এই সেটা থেকে আমরা চিন্তা করলাম যে আমি নিজে চিন্তা করেছি যে যদি একটা ভালো শো অ্যারেঞ্জ করতে পারি, বা আপনাদের পার্সোনাল লাইফের আইডল হিসেবে যারা আছেন তাদেরকে যদি এখানে নিয়ে আসতে পারি, তাহলে আমরা একটা সার্টেন টাইম হয়তো আমরা একটু ভালো সময় কাটাতে পারবো। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে অনেকেই জয়েন করছেন। তো যারা জয়েন করছেন এবং তাদের উদ্দেশ্যে আমি বলবো, যারা জয়েন করেননি আপনাদের বন্ধু বান্ধব যারা আছেন সবাইকে ইতিমধ্যে ইনভাইট করে লাইভে আসার জন্য জানিয়ে দিন। আর আমি প্রথমেই শুরুতে দেখে নিচ্ছি আমাদের দুজন গেস্ট আজকে আছেন। তো প্রথমেই দেখে নিচ্ছি এমন একজন মানুষকে যার সম্পর্কে আসলে নতুন করে বলার মতো কিছু নেই। আর আপনারা সবাই ওনার সম্পর্কে ভালো করে জানেন। তো এখানে মুখ দিয়ে আমি যতই বলি না কেন, এটা মানে আমি ওনাকে এক্সপ্লেন করতে পারবো না। তো আমাদের মধ্যে এখন জয়েন করছেন আদনান ফাউন্ডেশনের ফাউন্ডার আব্দুল্লাহ আল মামুন, বা ম্যাশ মামুন ভাই, যাকে অনেকেই ম্যাশ মামুন ভাই হিসেবে চেনেন। তো উনি এখন আমাদের মধ্যে জয়েন করছেন। আশা করছি সবাই, আমরা দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। হ্যাঁ ভাই, কেমন সবাইকে আছেন? বিশ্ব মা দিবসের শুভেচ্ছা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আছি। আল্লাহ ভালো রেখেছেন। জি, তো আমাদের আরেকজন গেস্ট আছেন, তিনি ইতিমধ্যে জয়েন করবেন। তো আমাদের একজন গেস্টকে ইতিমধ্যে আমরা পেয়ে গেছি। তো আমি মেস মাহমুদের কাছে আমার প্রথম যে প্রশ্নটা, কোয়ারেন্টাইন কেমন কাটছে, কিভাবে উপভোগ করছেন, বা একটু যদি বলেন। কোয়ারেন্টাইনের সময়টা আমার কাছে অনেকটা আশীর্বাদের মতো। আমার কাছে মনে হয় হ্যাঁ জি। আল্লাহ প্রদত্ত অনেক বড় একটা পাওয়া ছিল আমাদের জন্য, বিশেষ করে আমার জন্য। জি কারণ জি। একটা লম্বা সময় পরিবারের সাথে থাকতে পারছি। হ্যাঁ হ্যাঁ। তারপর জি একটু পড়াশোনা করতে পারছি, মস্তিষ্কটা একটু ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছি। হোম এক্সপেরিয়েন্স যেটাকে বলে, ঘরের মধ্যে জি। বসে অনেক সময় জিম করতেছি, এক্সট্রা কিছু কাজ করতেছি, ফিজিক্যালি ফিট হচ্ছি। ও আচ্ছা। ওভারঅল সবকিছু মিলিয়ে আমার কাছে আশীর্বাদের মতোই মনে হচ্ছে। পরিবারকে সময় দেয়া, বা আমাদের যে সৃষ্টিকর্তা তাকে বেশি বেশি স্মরণ করার সুযোগ পাওয়া, যেটা হয়তো আমাদের জি অনেক জি। মানুষই ভুলে গিয়েছিল। এই একটা সময় জি কিন্তু সেটাই। মানুষ খুব বেশি পরিমাণে স্রষ্টামুখী হয়েছে। এটাও জি সব জি। দিক থেকে মনে হয় খুব ভালো সবার জন্যই। হ্যাঁ, এটা আপনি প্রথমেই বলেছেন যে কোয়ারেন্টাইন আপনার কাছে একটা আশীর্বাদের মতো। তো আমরা এখন আপনার কাছে একটু জানতে চাইবো আর কি, যে আপনি আজকে এখানে এসেছেন যার জন্য আর কি, তো আদনান ফাউন্ডেশন, আমরা জানি এটা আপনার হাতে করা একটা ফাউন্ডেশন, যার মানে করোনা ভাইরাস বা কোভিড-19 ক্ষতিগ্রস্ত মানুষদেরকে, বিপর্যস্ত মানুষদেরকে সাহায্য করে যাচ্ছে প্রতিনিয়ত। তো এটা শুরুটা কিভাবে হলো, যদি একটু আমাদেরকে জানান। আচ্ছা, মূলত আমি যখন থেকে আমার বোধোদয় হলো, বুদ্ধি হলো, যেটা একটা নির্দিষ্ট বয়সে জি তো মানুষ বুঝতে পারে যে হোয়াট আই এম ডুইং নাও, বা আমি কি করছি, জি। আমার সারাউন্ডিং এ কি হচ্ছে। যখন এই বোধটা আমার আসলো, তখন থেকে মূলত বিভিন্ন ভাবে চেষ্টা করেছি মানুষের পাশে দাঁড়ানোর জন্য, সব দিক জি থেকেই। তো অদ্যাবধি করে যাচ্ছিলাম। এটা অবশ্যই আমি গর্বের সাথে বলছি, কারণ এমন সব ভালো কাজ মানুষকে জানানো যেতে পারে যে ভালো কাজের দরুন আরো একজন ইন্সপায়ার্ড হয়ে সেই কাজের প্রতি উদ্বুদ্ধ হয়। তো আমি খুব গর্ব জি। সহকারেই বলি, আমি সবসময় চেষ্টা করেছি মানুষের পাশে দাঁড়ানোর। ইভেন দো যারা আমাকে চেনে, ভালোবাসে, আজকের এই যে আমার নামটা শোনা মাত্রই যারা একটু জি ভালোবাসা বিলানোর চেষ্টা করে, ভালোবাসা বিনিময় জি। করে, তারাও আমার এই গুণটা সম্পর্কে জানে।
বাট আমি এতদিন যা করছিলাম সেটা একটা ইন্ডিভিজুয়াল প্যানেল ছিল, কোথাও কোনো নিউজ পাচ্ছি, হেল্প করে যাচ্ছি, দ্যাটস ইট। বাট সামহাউ আমার মনে হচ্ছিল যে আমি যদি এটা একটা প্ল্যাটফর্ম আকারে দাঁড় করাই, সেই ক্ষেত্রে আমার নিজের সামর্থ্য কতটুকু আছে। একজন বিপদে পড়েছে, আমি 10,000, 15,000, সর্বোচ্চ 20,000 টাকা দিয়ে একজনকে হেল্প করতে পারবো। বাট যখন হ্যাঁ, আমার সেটাই। সাথে আরো 10 জন হবে, তখন কিন্তু অ্যামাউন্টটা দাঁড়াচ্ছে 1 লাখে। জি, এটা সেটাই। চিন্তা করে আমি আমি যদি 10,000 টাকা দিয়ে 10টা পরিবারের পাশে দাঁড়াতে পারি, আমার সাথে যদি আমি আরো 9 জনকে নেই, একটা নির্দিষ্ট প্ল্যাটফর্ম যদি আমি করি, সেই জায়গায় 10 জন মিলে 100 জন পরিবারের পাশে আমরা দাঁড়াতে পারছি। এই প্ল্যানিংটা জি, যখন আমার মাথায় আসলো, আমি সাধারণত খুব ভেবে কাজ করি না, হঠাৎ করে আমার মনে হলো যে আই হ্যাভ টু ডু সামথিং। উইদিন 15 মিনিটস আমার চিন্তা চলছে, উইদিন 15 মিনিটস জি, আমি গ্রুপ ওপেন করে ফেলেছি। ওপেন করে আমার খুব কাছের যারা আছে, মেহেদি, শামিম টামিম সহ অন্যান্য যারা আছে, এমন অনেকেই আছে যাদের নাম আসলে বলে এক্সপ্লেইন করার কোনো সুযোগ নাই, বাট ওরা জানে যে আমার মনের কোন জায়গাটাতে ওরা আছে। তো ওদের সকলের সাথে পরামর্শ করে যখন স্টার্ট করলাম, এখন ওরাও একটা খুব ভালো ফিল পাচ্ছে মানুষের পাশে দাঁড়িয়ে, আমিও খুব ভালো একটা রিয়েলাইজেশন আমার আছে। কারণ আমি সবসময় আত্মকেন্দ্রিক মানুষ, তো আমার আত্মার তৃপ্তিটা হচ্ছে জি, সবচেয়ে বড়, আমি আত্মা নিয়ে বেশি ভাবি। তো আমি ওটা পাচ্ছি। জি, জি, বুঝতে পেরেছি। তো সত্যি কথা বলতে আমি যেটা মনে করি আর কি, আমার দৃষ্টিতে এই যে যে বিপর্যস্ত সময়টা যাচ্ছে, এই সময়টাতে আপনাদের মতো মানুষ যারা, তারাই হচ্ছে আমাদের রিয়েল ফাইটার। কারণ আপনারা দেখা যাচ্ছে যে আপনারা এই জীবনের ঝুঁকি নিয়েও কিন্তু আপনারা ঘরে বসে নেই, বা আপনারা আপনাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছেন যে দেশের মানুষদের জন্য যদি কিছু হলেও করা যায়। কারণ একসাথে তো পুরো দেশের মানুষকে তো আপনারা সেভ করতে পারবেন না। তো একটু আগে আপনি যেটা বললেন যে যতজনকে পারা যায়, তো এখানে একটা আপনার হয়তো গ্রুপে একটা মেম্বারদের নিয়ে একটা প্ল্যান ছিল, তো এটার থেকেই শুরু হয়েছে আর কি, আমরা যেটা জানলাম। তো আমি এটা জানতে চাচ্ছি যে নামটা আদনান ফাউন্ডেশন কেন? এটার আচ্ছা, পেছনে কি কোনো নামের বিশেষ গল্প? ক্ষেত্রে এই জি, গল্পটা যদি সৈকত আসে তারপরে আমি বলবো, বিকজ ও জি, আচ্ছা, এটার সাথে কোনো না অবশ্যই, কোনো অবশ্যই। ভাবে কানেক্টেড। জি, ঠিক আছে। আমরা আমরা আমাদের গেস্ট ইতিমধ্যেই জয়েন করে মানে সৈকত ভাই এখানে জয়েন করবেন উইথিন এ ফিউ মিনিটস। তো উনিও প্রিপেয়ার। সো তার আগে আমরা একটু আড্ডা দিয়ে নিই আর কি আপনার সাথে। তো আদনান ফাউন্ডেশনে আচ্ছা, এখন পর্যন্ত কতজন আছেন, বা আপনারা কতজন কাজ করছেন? আমি সর্বপ্রথম একটা চ্যাট গ্রুপ করেছিলাম 11 জন নিয়ে, ক্রিকেট টিমের মতো 11 জন নিয়ে একটা চ্যাট হ্যাঁ, গ্রুপ করেছিলাম। হ্যাঁ, আমার হ্যাঁ, ইচ্ছা ছিল বুঝতে যে পেরেছি। অ্যাজ লাইক এ টিম উই উইল ফাইট, এই ধরনের। এবং হ্যাঁ, হ্যাঁ, বুঝতে স্লোগানটা পেরেছি। আমি প্রথমেই সিলেক্ট করে নিয়েছি, উই ফাইট ফর হিউম্যানিটি। তো এই হ্যাঁ, স্লোগানটা নিয়ে 11 জন মানুষ নিয়ে স্টার্ট করা, বাট আস্তে আস্তে দেখছি যে এমন কিছু মানুষ বাদ পড়ে যাচ্ছে যারা আমাকে ভালোবেসে কখনো রাত দেখে না, কখনো ঝড় দেখে না, বিপর্যয় দেখে না, যে কোনো সময় চলে আসে। তো আমার মনে জি, হলো যে ওদেরকেও আমার পাশে দরকার। কারণ আমি তো শুধুমাত্র একটা নির্দিষ্ট জোনে কাজ করবো এই প্ল্যান নিয়ে স্টার্ট করিনি, আমার স্বপ্নটা জি, অনেক বড়, আমি পুরো বাংলাদেশটা কভার করতে চেয়েছি। এরপরে যেটা শুরু থেকে যখন ছিল। আস্তে আস্তে, হ্যাঁ হ্যাঁ, শুরু থেকে স্বপ্ন এটাই ছিল আমার। কারণ আমি যেটা করব, জি, আমার একদম লাইফের ফার্স্ট স্টেজ থেকে, যে আমার জি, প্রত্যেকটা পর্যায়ে এমন যে আমি যেখানেই যাই না কেন ওই জায়গাটায় আমি বেস্ট হতে চেয়েছি। তো মানবতার জায়গা থেকেও আমি চেয়েছি আমার কলিজাটা যেন সবচেয়ে বড় হয়, আমি যেন সবার চেয়ে আগে থাকি। এটা আমি জি, নিজের সাথে নিজে প্রতি মুহূর্তে এই ধরনের একটা কম্পিট করি আর কি, প্রতিযোগিতা করি। যখন 11 জন নিয়ে স্টার্ট করা, তারপর আস্তে আস্তে দেখলাম যে কাছের কিছু মানুষ বাদ দেওয়া যায় না, ওদেরকে অ্যাড করতে থাকলাম। যখন বিভিন্ন জায়গায় সার্ভিস দেওয়া শুরু হলো, আমরা আমাদের ভালোবাসার উপহারগুলো পৌঁছে পৌঁছে দিচ্ছিলাম, ওই সময়টাতে জি, এমন কিছু জায়গা থেকে রিকোয়েস্ট আসা শুরু হলো যেখানে কভার করা পসিবল না। লাইক নারায়ণগঞ্জ থেকে একটা রিকোয়েস্ট আসতেছে, নারায়ণগঞ্জে আমি কিভাবে আমার উপহারটা পাঠাবো। এখানে একটা হ্যাঁ, ছোট্ট সেটাই। বিষয় বলে নেই, আমরা কিন্তু নগদ জি, অর্থ কাউকে দেই না। কারণ হ্যাঁ, আমার বুঝতে পেরেছি। থিমটা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন, যে মধ্যবিত্ত এমন কিছু পরিবার আছে যারা এই সময় কাজ করতে পারছে না, আবার হ্যাঁ, খেতে পারছে না, কারো কাছে চাইতেও পারছে না। এই ধরনের জি, বুঝতে পরিবারগুলো পেরেছি। সিলেক্ট করে মূলত আমি কাজ করছিলাম। তো সেই সূত্রে হ্যাঁ, ওই পরিবারগুলোর কাছে যেহেতু অর্থ পাঠাতে পারবো না, বাজার করে পৌঁছে দিয়ে আসবো 10-15 দিনের, জি, ওই জি, নির্দিষ্ট জি, জোনে আমার লোক লাগবে। এরপরে মেহেদী ছিল, এরপরে সাউথ আফ্রিকার ছোট ভাই কাউসার সহ শামীম, আরো বেশ কয়েকজন মিলে আমরা প্ল্যান করলাম যে কি করা যায়। দেন হুটহাট করে বিভিন্ন জেলায় আমি জনবল বাছাই করা শুরু করলাম। চিটাগাং শুরু করলাম, চিটাগাং এর সাতকানিয়া থেকে শুরু করলাম। আমি সাতকানিয়াতে ছিলাম জি, প্রায় 40 ডেজ। তো ওদের প্রতি আমার একটা আলাদা আন্তরিকতা ভালোবাসা কাজ করে।
ওইখানে আমি একটা টিম সেট করে ফেললাম, তারপরে চিটাগাং আচ্ছা। আনোয়ারায় টিম সেট করলাম, কুমিল্লাতে টিম সেট করলাম, ফেনীতে আচ্ছা, টিম সেট করলাম, আস্তে আস্তে এখন হ্যাঁ শিওর। জি। আচ্ছা, আমি একটা প্রশ্ন করে নিই। আপনি ঢাকার বাইরে যাদেরকে সিলেক্ট করছেন তারা কি আপনার আগের পরিচিত, বা না এই ফাউন্ডেশনের জন্য আপনি মেম্বার সিলেক্ট করেছেন আলাদাভাবে? আচ্ছা, এই ক্ষেত্রে আমি একটা বিষয় বলি যে আমি জি। আমি বিশেষ কোনো ব্যক্তিত্ব না, খুব সাধারণ মানুষ, কিন্তু কেন যেন আমি বিভিন্ন জায়গায় গিয়ে এমন কাউকে পেয়ে যাই যারা আমাকে খুব আগের জি। থেকে চিনে এবং আমার প্রতি তাদের একটা ভক্তি বা বাড়তি ভালোবাসা কাজ করে। তো আমি জি। যেখানেই যাচ্ছি না কেন এমন একজন বের হয়ে যাচ্ছে। আজকে যেমন আমাকে সিলেট থেকে এক ছোট ভাই নক দিয়েছে, সাইফ আল হাদি। ও আচ্ছা। হাদি হঠাৎ করে নক দিয়ে ওর জোনে কাজ করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করে। তো সিলেটে আমি একটা টিম সেট করার ব্যাপারে খুব ভাবছিলাম, বাট লোক পাচ্ছিলাম না। ও নিজের থেকে আমাকে ইনবক্স করেছে। এক কথায় বুঝতে পেরেছি। মানে আমি যা কিছু হয়তো আমি প্রাপ্য না, বাট আল্লাহ আমাকে দিয়ে দিচ্ছে। তো এখন বুঝতে আস্তে পেরেছি। আস্তে 65 জেলায় আমরা 65টা টিম সেট করবো, এই ধরনের প্ল্যান নিয়ে আগাচ্ছি। মোটামুটি অনেকগুলো কাভার হয়ে গেছে, ইনশাল্লাহ খুব শীঘ্রই স্বপ্নে পৌঁছে যাব। জি, আচ্ছা। তো আরেকটা প্রশ্ন করে নেই, মানে সৈকত ভাই হয়তো মানে খুব অল্প সময়ের মধ্যে আমাদের মধ্যে জয়েন করবেন। আচ্ছা, তো এর এর আগে আমি আরেকটা প্রশ্ন করে নিই। তো আদনান ফাউন্ডেশন এটা কি মানে করোনা ভাইরাস বা কোভিড-19 এর জন্যই তৈরি হয়েছে, বা না এটার কার্যক্রম অব্যাহত থাকবে করোনা ভাইরাস চলে যাওয়ার পরে? এই ব্যাপারে যদি একটু মিস্টার বলেন। হোস্ট, আই থিংক ইউ শুড মেনশন দেয়ার নেমস, যারা এই প্রশ্নটা আমাকে আমার পোস্টও করেছে, তাদের নামটা ও মেনশন করে যদি এটা করা হতো খুব ভালো হতো। না, যাই আমি হোক, অনেকেই কিছু আমাকেও প্রশ্ন পার্সোনালি এই জি, প্রশ্নটা জি। করেছে। হ্যাঁ, হ্যাঁ। এটা আসলে আচ্ছা, সবারই আমি জানার রিপ্লাইটা খুবই দিচ্ছি। আগ্রহ। হ্যাঁ, হ্যাঁ, অনেকেরই খুব আগ্রহ। মূলত ওই যে বলেছি আমি যেই স্টেজে যাই আমি চেষ্টা করি ওই জায়গার বেস্ট হওয়ার। আমার ক্যাপাবিলিটি অতটা না, আমার ক্যাপাবিলিটির জন্য আমি যতটুকু যাওয়ার যোগ্যতা রাখি ততটুকুই যাব, বাট আমার স্বপ্নটা বড় থাকে। তো শুধুমাত্র জি। করোনা ভাইরাস অবশ্যই আমাদের জন্য অনেক বড় আঘাত। কোন দিক থেকে? হ্যাঁ, ফিনান্সিয়ালি আমরা অবশ্যই। ডাউন ফলে চলে যাচ্ছি। পাশাপাশি অনেক এমন মানুষ বের হচ্ছে যারা খেতে পারছে না। তো এই করোনা ভাইরাসটা উদ্দেশ্য করে হয়তো ইনস্ট্যান্ট একটা সার্ভিস দেওয়ার জন্য স্টার্ট করা, বাট স্বপ্নটা করোনা ভাইরাস নিয়েই না। অবশ্যই জি, যতদিন আমি বেঁচে থাকবো এবং বুঝতে আমার সাথে পেরেছি। যারা কাজ করছে তারা বেঁচে থাকবে, পরবর্তীতে তাদের প্রজন্ম, ইনশাল্লাহ এটা কন্টিনিউ হবে। জি, শুনে খুব ভালো লাগলো যে দেশের বিপর্যয়ে আপনারা এগিয়ে আসবেন। মানে সত্যি কথা বলতে এটা দেশের সকল মানুষেরই উচিত যে বিপর্যস্ত এই সময়টাতে আমরা যারা সমাজের বিত্তবান আছি তারা যদি একটু হলেও আমরা আমাদের আশেপাশের মানুষদেরকে সাহায্য করতে পারি বা একটু এগিয়ে আসি আমরা, তাহলে হয়তো আমাদের মধ্যে ক্ষতিগ্রস্ত বা বিপর্যস্ত মানুষেরা একটু হলেও আশার আলো দেখবে। কারণ এখন দেখতে পাচ্ছি অঘোষিত একটা লকডাউনে আছে পুরো দেশ, যার জন্য হচ্ছে মানে দিনমজুর বা খেটে খাওয়া মানুষ বা আমরা মধ্যবিত্তদের কথা যদি চিন্তা করি, তারাও মানে মুখ ফুটে কাউকে কিছু বলতে পারছে না এবং আয় রোজগারটাও নেই। এর জন্য আর কি ওনারাই সবচেয়ে বেশি সাফার করছেন। আর একটা ব্যাপার হচ্ছে করোনা ভাইরাস মানে একটা ভাইরাস শুধু যে মানে একটা মানুষকে একটা দিক থেকে আঘাত করেছে সেটা কিন্তু না। আমরা দেখেছি যে অনেক দিক থেকে আমরা বিপর্যস্ত। যেমন আমরা যদি একটু ক্রিকেটের দিকে যাই, নট অনলি ক্রিকেট, বিশ্ব ক্রিকেট ছাড়াও ফুটবল যে কোনো ধরনের খেলা এখন আপাতত পুরো বিশ্বে এই অচল হয়ে আছে। ক্রিকেটের জায়গাটাই কিন্তু আমাকে একটু কষ্ট দেয়, এছাড়া আর কোনো জায়গা নিয়ে খুব একটা ভাবছি না আপাতত। বুঝতে ক্রিকেটে পেরেছি না। স্টপ বলে খুব কষ্ট পাই। জি, হ্যাঁ, সেটাই। আপনারা খেলার মানুষ, সবসময় মানে খেলা টেলা নিয়ে আপনাদের কাজ। তো এখন যদি দেখা যাচ্ছে যে এতদিন প্রায় 1.5 মাসেরও লম্বা সময় ধরে মাঠের ক্রিকেট বন্ধ আছে, ক্রিকেটাররা এখন বাসায় বসে মানে কি করছেন, নিজেদেরকে ইনডোর ফিট ক্রিকেট রাখার খেলি একটা আমরা, আমরা হ্যাঁ, ইনডোর সেটাই। ক্রিকেট খেলি। সেটাই আর কি, নিজেদেরকে ফিট তো রাখতে হবে। তো এই কাজটা করে যাচ্ছি। তো ভক্ত যারা আছেন আচ্ছা, বা আমাদের ফ্যান, গেস্ট জয়েন করতে বিলম্ব হচ্ছে, কোনো সেটাই। পসিবল রিজন? আমি সৈকত ভাই অলরেডি অনলাইনে আছেন এবং আমি ওনাকে লিঙ্কও পাঠিয়ে দিয়েছি, উনি মেসেজ সিনও করেছেন। তো আশা করছি 1 মিনিটের মধ্যে উনি জয়েন করতে পারবেন। তো উনি আসার আগ পর্যন্ত আমরা একটা আড্ডা দিই। আচ্ছা, আজকের আমি এই কি আড্ডাটা আমি অনেক কি ওনার দরজায় গিয়ে ওনাকে নিয়ে আসবো কিছু সময়ের জন্য বের হয়ে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই আপনি যেতে পারেন। তার মধ্যে আমি একটু আচ্ছা, তাহলে ভক্তদের আমি কমেন্ট। একটু সময়ের জন্য গিয়ে তাকে দেখি কোনো যানবাহন দিয়ে হ্যাঁ, নিয়ে আসা যায় অবশ্যই। কিনা। আজকে আমি আমি উবার চালক অবশ্যই আজকে, অবশ্যই। হ্যাঁ। জি, অবশ্যই অবশ্যই, থ্যাংক ইউ সো মাচ। তার মধ্যে আমি কিছু কমেন্ট আছে এগুলো একটু পড়ে নিই। আমি দেখতে পাচ্ছি অনেকেই জয়েন করেছেন এবং অনেক অনেক কমেন্ট আছে, কমেন্টের বন্যা বয়ে গেছে কমেন্ট বক্সে। সো আমাদের গেস্ট
1-2 মিনিটের মধ্যে জয়েন করবেন, যার জন্য আপনারা এত আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। সেই মুসাদ্দেক হোসেন সৈকত, বাংলাদেশ জাতীয় দলের এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার, একজন অভিজ্ঞ অলরাউন্ডার, যার কথা না বললেই নয়। তিনি 2016-এ বাংলাদেশ জাতীয় দলে অভিষেক হয়েছিল ওয়ানডে ক্রিকেটে, তারপর থেকে দলে নিয়মিত আছেন এবং পারফর্ম করে যাচ্ছেন। নট অনলি ওয়ানডে, টি-20 এবং টেস্ট ক্রিকেটে ওনার কিছু দুর্দান্ত ইনিংস আমরা দেখেছি, যে বাংলাদেশ ক্রিকেটকে আরো অনেক লম্বা সময় সার্ভিস দিয়ে যাবেন, এটা আমরা নিঃসন্দেহে বলতে পারি। তো আমি কিছু কমেন্ট করে নিচ্ছি। নাজমুল হাসান সাজিদ লিখেছেন, নাইস লাগছে ভাই, থ্যাংক ইউ সো মাচ। সাজিদ জেসমিন লিখেছেন, হ্যালো স্যার। হ্যালো ম্যাডাম, কেমন আছেন, কি অবস্থা? তারপর মাহমুদুল হাসান ইমন, অপেক্ষার পর পাইলাম। হ্যাঁ, আরেকটু অপেক্ষা করতে হবে। আপনাদের যে গেস্ট, বিশেষ গেস্ট যার জন্য অপেক্ষা করছেন, তিনি ইতিমধ্যে জয়েন করবেন। মোহাম্মদ লিটন হাসান লিখেছেন, ও দাদা একটু আলোটা বাড়িয়ে দিন ভাই, এখন ঠিক আছে? তারপর মিজানুর রহমান মামুন ভাই কে সালাম দিয়েছেন। আচ্ছা, তো আমরা এখন এমন একটা মানুষকে ইন্ট্রোডিউস করতে যাচ্ছি, যে মানে নতুন করে বলার মতো কিছু নাই, আপনারা সবাই জানেন এবং আপনারা আজকে সবাই এই লাইভটা দেখছেন যার জন্য, যে মানুষটার জন্য এত অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন, তিনি ইতিমধ্যে আমাদের মধ্যে এসে পৌঁছেছেন। বা বলা যায় যে এটা অনেকটা মঞ্চের মতো কোনো শো না, তারপরেও মনে করেন যে আমরা এই কোয়ারেন্টাইন সময় আমরা এটা বলতেই পারি যে এটা একটা মঞ্চ। তো এই ফেসবুকের কারণেই হয়তো আজকে আমরা একসাথে হতে পেরেছি, একটা ভালো টাইম স্পেন্ড করতে পেরেছি। তো আমি এখন ওয়েলকাম জানাচ্ছি বাংলাদেশ জাতীয় দলের এক্সপিরিয়েন্স অলরাউন্ডার মুসাদ্দেক হোসেন সৈকত ভাইকে। সৈকত ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? কেমন আছেন ভাইয়া? জি ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? কোয়ারেন্টাইন কেমন কাটছে? কোয়ারেন্টাইন তো আসলে পুরো বোরিং কাটতেছে আর কি। জি, মাঠের ক্রিকেট তো বন্ধ। তো প্রথমে আপনার একটু বিলম্ব হয়ে গেল, তো আপনার জন্য অনেকগুলো প্রশ্ন জমে আছে, কমেন্ট বক্স পুরো একদম ভরপুর। তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমি একটা প্রশ্ন করতে চাই। হ্যাঁ অবশ্যই মামুন ভাই। এই হঠাৎ করে ফর্সা লাগতেছে, রূপের রহস্য কি? না আসলে বাসা থেকে একবারেই বের হওয়া হইতেছে না, যার কারণে হয়তো একটু চেঞ্জ লাগতেছে আর কি, এছাড়া কিছুই না। অথবা অনেকদিন পরে দেখছি, এটাও হইতে পারে না? সেটা একটা ফ্যাক্ট। আপনারা নরমালি এত মানে ব্রাইট লাগে না ইউজুয়ালি আর কি, আপনি অনেকটা ব্রাইট লাগতেছে আপনার। এটা কি লাইটের কারণে? না মামুন ভাই, আমি কোনো মেকআপ ইলেকট্রিসিটি নাই, আমি অনলি একটা লাইটের উপরে আছি, আল্লাহ আমার চেহারায় নূর দিয়ে দিছে। না যাক, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা আশীর্বাদ স্বরূপ হয়েছে। আচ্ছা, তো সৈকত ভাইয়ের কাছে আমার একটা জানার ছিল আর কি, তো কোয়ারেন্টাইনের সময়টাকে নিজেকে কিভাবে ফিট রাখছেন? আসলে দেখেন এটা মানে খুবই ডিফিকাল্ট টাইম, যে প্রত্যেকটা মানে স্পোর্টসম্যানের জন্য আসলে। তো মানে ইউজুয়ালি আমরা এইভাবে এমন ছুটি বা এত দিনের ব্রেক কখনোই আমরা পাই না আসলে সবসময়। তো দেখা যায় যে আসলে এখানে আপনি ফিট রাখতে চাইলে একটু ডিফিকাল্ট, বাট হয়তো চেষ্টা করতেছি, আপনি চেষ্টা করলে হয়তো কিছুটা সম্ভব আর কি নিজের ফিট রাখা। আমি ওইভাবেই চেষ্টা করতেছি, হয়তো বাসায় টুকটাক কাজ করার চেষ্টা করতেছি। এর বাইরে আসলে অন্য কিছু চাইলেও হয়তো সম্ভব হইতেছে না। হ্যাঁ, সেটাই। তো আমি একটু সৈকত ভাইকে জানতে চাই, মানে সৈকত ভাইয়ের কাছে জানতে চাইব, তো মামুন ভাই এখানে আছেন, যিনি আদনান ফাউন্ডেশনের ফাউন্ডার মেম্বার। তো আপনি সম্প্রতি আমরা দেখেছি যে করোনা ভাইরাস বা কোভিড-19 এই বিপর্যস্ত সময়টাতে আপনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আপনি 300 মানুষকে আমরা জেনেছি যে ইতিমধ্যে মানে আপনি আর্থিকভাবে বা খাদ্য সামগ্রী দিয়ে সাহায্য করেছেন, এছাড়া তৃতীয় লিঙ্গের মানুষদের পাশে দাঁড়িয়েছেন। তারপর সবশেষ আমরা জেনেছি যে আদনান ফাউন্ডেশনে আপনি একটা ডোনেট করেছেন। তো এটা আদনান ফাউন্ডেশনের সাথে যুক্ত হওয়ার মানে কারণ বা কিভাবে কি হয়েছে, প্রসেসটা যদি একটু বলেন আর কি। না আসলে দেখেন, আমি ফার্স্ট অফ অল এটা বলতে চাই যে আমরা কতজন মানুষকে হেল্প করলাম সেটা উল্লেখ না করি আসলে। মানে আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করতেছি যতটুকু করা যায় আর কি, এর বাইরে আসলে কিছুই না। এরপরে আসলে আসি আদনান ফাউন্ডেশনের ব্যাপারটা নিয়ে। সেটা হচ্ছে মামুন ভাইয়ের সাথে মোটামুটি দীর্ঘদিন যাবত একটা ভালো সম্পর্ক আমাদের, মোটামুটি অনেকজন ক্রিকেটারের সাথেই। এটা সবাই মোটামুটি টুকটাক জানে আসলে। তো ওনার থ্রুতেই এখানে যাওয়া আসলে। উনি আমাকে ফার্স্ট ইনফর্ম করলো যে আমি কাজ করতেছি আসলে এইসব বিষয় নিয়ে। উনি আমাকে বললো যে এখানে একটু যদি আমি কন্ট্রিবিউট করি তাহলে হয়তো ওদিকের অবস্থাটা হয়তো উনারাও চেষ্টা করতেছে, প্লাস আমি একটু সাথে অ্যাড হইলে হয়তো ওনাদের জন্য একটু ভালো হয় আর কি। তো এই এর মাধ্যমে আসলে যাওয়া, এর বাইরে আসলে কিছুই না, বা অত বড় কিছু করছি সেটাও কিছু না। যতটুকু পারি আমরা চেষ্টা করতেছি, স্টিল এখনো চেষ্টা করতেছি, হয়তো সামনে অপরচুনিটি আসলে করবো ইনশাল্লাহ। জি না, এখন এই সময়টাতে আমাদের সবার উচিত যার যার জায়গা থেকে যদি আমরা এগিয়ে আসি, তাহলে হয়তো এই বড় একটা মহামারীর থেকে আমরা একটু হলেও রক্ষা পেতে পারি আর কি।
তো আমি আগে একটা আচ্ছা, প্রশ্ন আমি আমি করেছিলাম আমি একটা বিষয় আমি হ্যাঁ একটা হ্যাঁ বিষয় অ্যাড করতে চাই আপনার কথার আগে। এই হ্যাঁ 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 সৈকত অবশ্যই। ভাই যে কথাটা বললো সেটা হচ্ছে আদনান ফাউন্ডেশনে ওনার সহযোগিতার যে বিষয়টা, আমি সাধারণত চেষ্টা করি হ্যাঁ যখনই কোনো ভালো কাজে নামি ওই সমস্ত হ্যাঁ মানুষদেরকে আগে সিলেক্ট করি আমার সাথে, যাদেরকে আমি ব্যক্তিগতভাবে খুব ভালোবাসি বা খুব পছন্দ করি। তো ওনার হ্যাঁ। সাথে আমার অনেক অনেক সময় যাবত, দীর্ঘ অনেকটা সময় যাবত ভালো সম্পর্ক, আন্তরিকতা, ভালোবাসা। সরি মামুন ভাই, নেটওয়ার্ক একটু প্রবলেম হয়েছে, হোপফুলি উনি খুব শীঘ্রই জয়েন করবেন আবার। ইলেকট্রিসিটির একটু প্রবলেম হয়েছে। আচ্ছা, তো আমি সৈকত ভাইয়ের কাছে আমি একটা প্রশ্ন করি আর কি। তো এখন তো হ্যাঁ হ্যাঁ ক্রিকেটের বাইরে আছেন প্রায় অনেক লম্বা একটা সময়। তো ক্রিকেট যদি মাঠে ফেরে তখন কি মানে মানিয়ে নেওয়াটা কোনো চ্যালেঞ্জ হবে কিনা? কারণ আমরা জানি যে এর আগে এত লম্বা একটা বিরতিতে কোনো দেশেরই ক্রিকেটাররা ছিলেন না। তো এই দিকটা যদি একটু বলেন আর কি। আসলে দেখেন মানে যদি ক্রিকেটের কথা বলি, এটা প্রত্যেকটা স্পোর্টসম্যানের জন্য আসলে খুবই ডিফিকাল্ট একটা টাইম। তো আসলে ক্রিকেটের কথা যদি বলি হ্যাঁ জি তাহলে হয়তো এখানে মেইন কথাটা চলে আসে ফিটনেস এর ব্যাপারটা। তো আপনি যদি ফিটনেসটা মেনটেন করতে পারেন, জি জি তারপর যদি আমরা স্কিল ট্রেনিং এ নামি, তখন দেখা যাবে হয়তো খুব বেশি দিন টাইম লাগবে না, কারণ আপনার জি ফিটনেস ঠিক থাকবে সেটা রিকভার করতে। আর যদি ফিটনেসটা আমরা ফল করে ফেলি জি তাহলে জি হয়তো একটু বেশি দিন টাইম লেগে যাবে রিকভার করতে। তো আমি আশাবাদী, যখনই ক্রিকেট ফিরবে কিনা আমি চেষ্টা করতেছি নিজের ফিট রাখার। তো কিছুদিন টাইম পাইলে, স্কিল ট্রেনিং করার সময় পাইলে হয়তো খুব তাড়াতাড়ি রিকভার করবো ইনশাল্লাহ। আচ্ছা, তো ভাইকে আমি আরেকটা প্রশ্ন করি, মামুন ভাইয়ের সাথে যুক্ত হয়েছেন আমরা দেখতে পাচ্ছি আবার। তো আমরা সৈকত ভাই, আমরা জেনেছিলাম যে লাস্ট বিপিএল থেকে আপনার একটা ইনজুরি ছিল, তারপর আপনি কিছুটা সময় ক্রিকেটের বাইরে ছিলেন, তারপর ডিপিএল দিয়ে আবার ব্যাক করেছেন। তো ইনজুরির আপডেটটা যদি একটু আর কি বলতেন যে এখন কি অবস্থায় আছে। আসলে আমি যখন ইনজুরিতে পড়লাম তখন আমার কাছে মনে হয়েছে যে ইনজুরিটা একদম খুব মাইনর একটা ইনজুরি। তারপর যখন আমি স্ক্যান করাইলাম এবং এমআরআই করাইলাম, জি এরপরে দেখা গেল যে না, সেটা গ্রেড 2 তে চলে গেছে আর কি। তো যার ফলে হয়তো আমার একটু রিকভার করতে টাইম বেশি লাগছে। আমি একটা দুইটা সিরিজ মিস করছি জি এবং বিপিএল এ 4টা ম্যাচ আমি মিস করছি। তো ওই সময়টাতে ডাক্তারদের সাথে আমি কথা বলছি, প্লাস জি আমার আম্মু অসুস্থ ছিল, এটা আপনারা হয়তো জানেন। সবকিছু মিলে একটু বাজে টাইম জি আমি জি পার করতেছিলাম আসলে। সেটা আল্লাহর রহমতে আমি রিকভার করছি এবং প্রিমিয়ার লিগের ফার্স্ট ম্যাচ থেকেই হয়তো খুব ভালো টাচে ছিলাম আসলে। তো জি হয়তো যদি লিগটা কন্টিনিউ হ্যাঁ হয়তো হ্যাঁ ভালো জি কিছু হতে পারতো, আশাবাদী ছিলাম এরকমই আর কি। বাট আনফরচুনেটলি লিগ স্টপ হয়ে গেছে এবং আমি এখনো চেষ্টা করতেছি যে লিগটা শুরু হইলে যেন আবার আগের মতো করে শুরু করতে পারি। বাকিটা আল্লাহ ভরসা। জি থ্যাংক ইউ ভাই। আচ্ছা, তো আমি মামুন ভাইকে আগে একটা প্রশ্ন করেছিলাম, পরে এটার উত্তর দিলেন। তো আমি এই প্রশ্নটা আবারও করছি কারণ আপনারা দুজনে এখন জয়েন করেছেন। তো আদনান ফাউন্ডেশন কেন এটার নাম হলো, মানে এটার পেছনে কোনো বিশেষ কারণ আছে কি না? আচ্ছা, যে গল্পটা আমি আসলে আরো অনেককেই শুরুতে বলিনি সেটা একটু এখন বলি নেটওয়ার্কের আর মধ্যে কি। সমস্যা করছে। হ্যাঁ, আপনার ওইখান থেকে সমস্যা হচ্ছে, আমরা দুইজন ঠিক আছি। আচ্ছা, তো জি এখন বিষয় হচ্ছে আমার একটা হ্যাবিট হচ্ছে, আমি যখন কারো নাম শুনি, নাম জি শুনলে আমি আমি তার শুনতে নামের পাচ্ছি অর্থটা এবং নিয়ে, দেখতেও পাচ্ছি। আচ্ছা, যখন কারো নাম শুনি, নাম শোনার পরে ওই নামটা নিয়ে বিশ্লেষণ করি যে নামটার জি অর্থ কি, নামটার তাৎপর্য কি, এটা নিয়ে জি সবসময় বিশ্লেষণ করি। জি বলুন। এইভাবে যখন কোনো বাচ্চাকে হ্যাঁ কাছে পাই, ওর নামটা শুনি, ওকে জিজ্ঞাসা করি তোমার নামের অর্থ কি তুমি জানো, এভাবে সবার নাম নিয়ে বিশ্লেষণ করা আমার একটা হ্যাবিট। সামহাও আমি যখন চিটাগাং এ ছিলাম তখন সৈকত ভাই চিনে, তার জন্য বার্থডে গিফটও পাঠাইছে। আদনান নামে একটা ছেলে ছিল, হ্যালো উনি বার্থডে গিফট একটা বলে হ্যালো বেস্ট অফ লাক আদনান দিয়ে পাঠাইছে। তো ওর নামটা আমি ওকে জিজ্ঞাসা করি, জিজ্ঞাসা করার পরে ওর নামের অর্থ ওকে জিজ্ঞাসা করি, ও বলতে হ্যাঁ পারে না। দেন আমার মাথায় জি ঘুরলো জি যে বলুন। আমি কেন এটার অর্থ জানি না, আমার তো জানা উচিত ছিল। দেন আমি এটা নিয়ে গুগল সার্চ করি এবং বিভিন্ন বই টয়ে এটা নিয়ে গবেষণা শুরু করি। হোস্টই তো পলাতক হয়ে গেল, কি বলবো। না, ইন্টারনেট মনে প্রবলেম করতেছে। আচ্ছা, ক্লিয়ার? হ্যালো হ্যাঁ, ক্লিয়ার, আপনি শুনতে পাচ্ছেন? জি জি একটু আচ্ছা, নেটওয়ার্ক। এবার আমি হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা। আমি দেন শুনতেও ওই পাচ্ছি, দেখতেও পাচ্ছি। তো ওকে যখন জিজ্ঞাসা করলাম ওর নামটা কি, ওর নামের অর্থ কি, ও যখন রিপ্লাই দিতে পারলো না, দেন এটা নিয়ে আমি স্টাডি করা জি শুরু করলাম। স্টাডি করে জি নামটার অর্থ পেলাম
সবুজ শ্যামল উদ্যান, স্বর্গ বা জান্নাত। আর এই আদনান নামটা এসেছে আটটা যে জান্নাত আল্লাহ পাক প্রদত্ত আটটা জান্নাত, এর মধ্যে জান্নাতুল আদন থেকে আদনান শব্দটা আসছে। তো ওই নামের অর্থটা আমার খুব ভাল লাগে। তখনই আমার মধ্যে আসলে একটা স্বপ্ন কাজ করে যে আমাদের দেশটাকে যদি স্বর্গে রূপান্তর করা যায়, সকলে প্রচেষ্টা করে সকলে মিলে যদি আমাদের দেশটাও স্বর্গে রূপান্তর করা যায়, ওই স্বপ্নটা নিয়েই কিন্তু পরবর্তীতে আমার স্টার্ট করা। জি, বুঝতে পেরেছি। তো আচ্ছা, আমরা এখন একটু কমেন্ট পড়ে নেব। অনেকেই কমেন্ট করছেন। তো একজন লিখেছেন শাহিদ খান সৌদি আরব থেকে, ধন্যবাদ মেশ মামুন ভাই, ভালোবাসা এবং অবিরাম। তারপর মুসাদ্দিক হোসেন আমার ছোট সৈকত ভাই ভাইকে আজকেও অনেকেই, ডোনেট করেছে আমাদের ফান্ডে, শাহিদ খান। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের মতো মানুষরা এগিয়ে এসেছেন বলেই আদনান ফাউন্ডেশন এগিয়ে যাচ্ছে দেশের মানুষের কল্যাণে। তো মুসাদ্দিক ভাইয়ের কাছে অনেকগুলো প্রশ্ন আসতেছে আমরা দেখছি। তো একটা প্রশ্ন আমি করি, তো আমার কাছে মনে হচ্ছে এই প্রশ্নটা একটু ইন্টারেস্টিং। তো তানজিদুল ইসলাম ইমন লিখেছেন যে মুসাদ্দিক ভাই আপনি নিজে একজন ক্রিকেটার, আপনার পছন্দের ক্রিকেটার কি? এটা আসলে আমার পছন্দের ক্রিকেটার যদি বলতে যাই, আপনি মানে দেশে তো অনেকেই আছে, বাট বাইরেও অনেকে আছে। But দেশে আমরা মানে জি মানে একদম শুরু থেকে যদি বলি, তাহলে হয়তো আমরা এক্স ক্রিকেটার যারা আছে এদের খেলা দেখে আসলে খেলাটা স্টার্ট করা। তো এখানে সুজন ভাই ছিল, সুমন জি ভাই ছিল, নান্নু ভাই ছিল, আমাদের খেলা দেখে আসলে স্টার্ট করা। এবং আপনি যদি বাইরের কথা বলি, আসলে বর্তমান জেনারেশনের মানে যে ক্রিকেটাররা আছে এদের মধ্যে আমার বিরাট কোহলি খেলা খুব ভালো লাগে আসলে। ওর ব্যাটিংটা আমি মানে দেখার চেষ্টা করি সবসময়, যখন সুযোগ পাই দেখার চেষ্টা করি। তো এর বাইরে আসলে মানে খুব মানে পছন্দের ক্রিকেটার বলতে বা পছন্দের মানুষ বলতে মানুষের লিমিটেড থাকে, কিন্তু খুব কম মানুষ থাকে যে পছন্দের। তো এর মাঝখানে আমারও হয়তো খুব জি কম পছন্দের মানুষ আছে, যার মধ্যে বর্তমানে আমাদের টিমেরই 4-5 জন আছে যারা আপনারা সবাই জানেন। ওনাদের নাম আসলে উল্লেখ করার কিছু নাই, এরা গত 15-20 বছর মারামারি যাবত লাগবে কিন্তু, খবরদার মারামারি লাগবে আজকে। যে অবদান ওনাদের আসলে যা করে আসতেছে এতদিন পর্যন্ত, আসলে সেটা মানে হয়তো বইলে আপনি শেষ করতে পারবেন না। বাট হ্যাঁ, এটা অবশ্যই তাদের অনেক বেশি ক্রেডিট এখানে। এবং আজকে আমাদের বাংলাদেশ ক্রিকেট এত দূর আসার পিছনে তাদের অবদান সবচেয়ে বেশি। তো সবাই আমি সেলুট। জি, থ্যাংক ইউ। কারো তো কারো আমি নাম মেনশন ম্যাচ না মামুন করার ভাইয়ের জন্য কাছে একটা, ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, ম্যাচ মামুন ভাইয়ের কাছে একটা প্রশ্ন এসেছে আজকে। সত্যি কথা বলতে আজকে এই লাইভের জন্য 2-3 দিন আগে থেকে আমি মেসেজ বক্সে দেখতেছি যে প্রচুর প্রচুর প্রশ্ন আসতেছে। তো ওইখান থেকে আমি কিছু প্রশ্ন বাছাই করে আগে নোট করে রেখেছি। তো তাজবীর দীপ্ত নামের একজন লিখেছিলেন যে ম্যাচ মামুন ভাইকে ক্রিকেটের প্রতি আপনার টান ঠিক কবে থেকে বা কিভাবে আসলো, একটু যদি বলতেন। যখন থেকে আমার মাস্টারি বাড়ি গেছি মূলত তখন থেকে। না 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 না, ভাইয়ের প্রতি তো ভালোবাসা ক্রিকেট বুঝার পরে। যখন ভাই আসছে 2003 থেকে ভাইকে আমি ফলো করি বা ভালোবাসি। তার আগের থেকে যখন পাকিস্তানের খেলা দেখতাম, ইনজামামদের খেলা, আবার ভারতের রাহুল দ্রাবিড়দের খেলা খুব ভালো লাগতো। আবার আমাদের যারা বাঘা বাঘা প্লেয়ার ছিল, আকরাম ভাই, উনার সেই শর্ট গুলা, উনি তো খুব মারমুখী ছিলেন তামিম ভাইয়ের মতো। তামিম ভাই যেমন ক্যারিয়ার শুরুটা করেছিলেন অনেক মারকুটে মনোভাব নিয়ে, স্টিল না উনি হিট করা শুরু করলে ওনার ধারে কাছে কেউ নাই। হ্যাঁ, হার্ড হিটিং ব্যাটসম্যান। তো ওগুলা দেখেই মূলত আমার ক্রিকেটটা শুরু করা। এরপরে বেশি আসক্তি হচ্ছে ভাইকে দেখে। উনি ঠিকই বলেছেন, মাস্টার ভাইকে দেখে বেশি আসক্তি আসা। হ্যাঁ, বুঝতে পেরেছি। এটা আসলে একটা সৈকতের কাছে inspiration। আমি আরেকটা প্রশ্ন করবো। জি জি, অবশ্যই। মাস্টার হাবিবের মর্তুজা বাংলাদেশ ক্রিকেটের মানে বাংলাদেশ ক্রিকেটকে অনেক কিছু দিয়েছেন, দিয়ে যাচ্ছেন। তো অবশ্যই আমরা স্যালুট জানাবো উনাকে। এবং এই করোনার প্রাদুর্ভাবে আমরা দেখতে পাচ্ছি যে একজন আমি মাস্টার আমি হাবিব একটা মর্তুজা ছোট্ট কিভাবে কথা মানুষের বলি, পাশে আমার মনে দাঁড়িয়েছে। পড়েছে। আমার একটা ছোট্ট কথা মনে পড়েছে। জি জি সেটা হচ্ছে আমার নামটা উনারা সবাই সেভ করেছে এই যে আপনারা যে নামে ছিলেন, ম্যাশ মামুন নামে। তো সৈকত ভাইয়ের ক্ষেত্রে মাঝে জি মাঝে জি। এমন হয় উনি আমাকে মেসেজ দিতে যে হোয়াটসঅ্যাপে মাস্টার ভাইকে মেসেজ দিয়ে দেয়। আমি এমন দুই একবার গত প্রিমিয়ার লিগের সময়। আমি ব্যাপার এটা হয়েছে খুব যে আমি ইন্টারেস্টিং একটা ব্যাপার। আমার বাইরে এসএমএস হ্যাঁ করতে যাই, আমি মাসির বাইরে এসএমএস করছি, মাসির আমার ফোন ব্যাক করছে, কিরে তুই কি এসএমএস দিলি? আমি বললাম যে আসলে ভাই একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। তো মানে আমি একজন এসএমএস দিতে যাই, আপনারে আমি এসএমএস দিয়ে দিছি। পরে বলে আচ্ছা ঠিক আছে। এটা গত বছর মনে ছিল মাউন্ট, রাইট? প্রিমিয়ার লিগের সময় বার্থডে ছিল তখন আপনার। জি, আচ্ছা। তো মুসাদ্দিকের কাছে আমি আরেকটা প্রশ্ন করবো আর কি। তো আমরা সম্প্রতি সময় দেখেছি করোনা ভাইরাস বা কোভিড-19 এর এই বিপর্যস্ত সময়টাতে আপনি আপনার দেশের হয়ে মানে যে শিরোপার
জয় করেছিলেন যে ব্যাটটা দিয়ে, দুর্দান্ত একটা ইনিংস খেলেছিলেন ডাবলিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ট্রাই নেশন সিরিজের ফাইনালে। তো ওই ব্যাটটা আপনি নিলামে তুলেছেন দেশের মানুষদের কথা চিন্তা করে বা তাদের কল্যাণ। তো এই ব্যাপারে যদি একটু বলেন আর কি, যে কিভাবে কি হলো বা এটার পরিকল্পনা ঠিক কখন করলেন, বা পুরো ব্যাপারটা যদি একটু বলেন। আসলে দেখেন, আমি আসলে যতদিন যাবত খেলতেছি আসলে বাংলাদেশ টিমের হয়ে, তো আমি মনে করি যে হয়তো খুব বেশি অবদান আমার নাই, বা আমি অত ওরকম কিছু এখন পর্যন্ত করতে পারি নাই মানে টিমের হয়ে আসলে। কিন্তু আমার মনে হয় যে ওইটুকু অবদানের মধ্যে আমার মানে আমার সেরা যে প্রাপ্তিটা ছিল আসলে এর মাঝখানে মানে আমার কাছে মনে হয়েছে দেশের এই অবস্থাতে হয়তো মানে আমি চাইলেই আমি যেভাবে চিন্তা করতেছি আসলে মানুষের পাশে থাকার হয়তো সেভাবে পারতেছি না আমি আসলে। সেটা আমার জন্য খুবই অনেক সময় ডিফিকাল্ট হয়ে যাচ্ছে আসলে। তো এই জন্য আমি চিন্তা করলাম এটা আসলে মানে আমার প্রথম মানে সাকিব ভাইরে দেখাই আমার আশা এখানে, মানে একটা সত্যি কথা। মানে উনি যখন নিলামে ব্যাটটা তুললেন তারপর থেকে আমার মাথায় একটা চিন্তা আসলো যে যদি হ্যাঁ আমার এইটুকু অবদানের কথা মানুষ মনে করে আসলে, বা এটা চিন্তা করে মানুষ যদি আমার ব্যাটটা একটু বেশি দাম দিয়ে কিনে, তাহলে হয়তো আমি আরো বেশি মানুষের হেল্প করতে পারবো। তো আসলে এইটার বাইরে কোনো উদ্দেশ্যই নাই, জাস্ট এই একটা উদ্দেশ্য নিয়ে আসা। মানে জাস্ট আমার কাছে মনে হয়েছে যে হয়তো আমি জীবনে যতদিন খেলবো বা বাংলাদেশ টিমের পরে সাপোর্ট দিতে পারবো টিমকে, এবং হয়তো অনেক অবদান আমি আল্লাহর রহমতে করতে পারবো। বাট আমার এতটুকু মানে সময়ের মধ্যে আমার কাছে মনে হয় এর থেকে বেশি মানে অ্যাচিভমেন্ট আমার কিছু নাই। তো আমার কাছে মনে জি হচ্ছে যে এটা আমার জীবনের সেরা অ্যাচিভমেন্ট, এবং এটা আমি মানে সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা চেষ্টা জি করবেন। সামর্থ্যবান লোকদেরকে আমি অবশ্যই বলবো যে আপনারা একটু বেশি দামে ব্যাটটা কিনুন, যেন আমি আর কিছু বেশি মানুষের হেল্প করতে পারি। জি বুঝতে পেরেছি। তো আমরা একটা একটা করে প্রশ্নে যাই। তো আসলে সত্যি কথা যেটা, আমি চেয়েছিলাম যে একটু আড্ডা দেবো, কিন্তু যে পরিমাণ প্রশ্ন আসতেছে, তো যদি এগুলোর প্রশ্ন আপনাদেরকে পৌঁছে না দিই আর রিপ্লাই গুলো বা উত্তরগুলো যদি তাদের কাছে পৌঁছে না দিই, তাইলে হয়তো আমাকেই অনেকে মানে হুমকি দামকি পর্যন্ত দিতে পারে। তো মামুন ভাইয়ের কাছে একটা প্রশ্ন এসেছে, খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন, যার জন্য আমি এখন বলতে চাচ্ছি। তো আহমেদ সাদমান লিখেছেন, একটা নৌকা ডুবে যাচ্ছে, এমন সময় দুজন নৌকাতে অবস্থান করছেন, তো বাঁচাতে হবে একজনকে, আপনি কাকে বাঁচাবেন, সাদমান না ক্রিস্টিয়ানো রোনালদো? খুব সুন্দর একটা প্রশ্ন ছিল, মজার একটা প্রশ্ন। ওর জন্য আমার বিভিন্ন কাজে এত বেশি ইন্টারাপশন আসে, আমি ওকে অবশ্যই বাঁচাবো না। আমি ক্রিস্টিয়ানো রোনালদোকে দেখতে পারি না, হ্যালো, তবু আমি রোনালদোকেই বাঁচাবো। হ্যালো। যদি রোনালদো জি বাঁচে বলেন। তবে ফুটবল আরো কিছুদিন হ্যালো। সাপোর্ট পাবে। শোনা যাচ্ছে? জি বুঝতে পেরেছি। জি জি আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, হ্যালো, মামুন ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ শোনা, হ্যাঁ হ্যাঁ শিওর, আমরা শুনতে পাচ্ছি। জি আচ্ছা। তো আমি আরো দুই তিনটা প্রশ্ন আমি করব আপনাদেরকে। আমি একটু আগে যেটা বললাম, যদি না বলি তাইলে হয়তো আমার অবস্থা খুব খারাপ হয়ে যাবে, কারণ প্রচুর প্রশ্ন আসতেছে মানে। তো একটা প্রশ্ন আমি সৈকত ভাইকে করবো আর কি। সৈকত ভাইকে একজন জিজ্ঞেস করতে চেয়েছেন যে, ভাই এবছর টি-20 বিশ্বকাপ আছে যেটা অস্ট্রেলিয়াতে হওয়ার কথা, তো আপনি ওই টি-20 নিয়ে আপনার কোনো বিশেষ পরিকল্পনা বা টি-20 বিশ্বকাপে বাংলাদেশের পরিকল্পনা বা বাংলাদেশ ঠিক কতটা ভালো পারফর্ম করতে পারবে, এই টাইপের একটা প্রশ্ন করেছেন একজন ভক্ত কাউসার মজুমদার। তো আশা করবো ওনার উত্তরটা দেবেন। যদি দেখেন আমরা যদি আসলে টি-20 স্ট্যাটসটা দেখি আমরা, তাহলে আমরা এটা আসলে জি সত্যিটাই আপনার সবাই জানি, এবং সেটা সবাই মানে। আপনি যদি ওয়ানডে ফরম্যাট চিন্তা জি করেন, আমরা এখন আল্লাহর রহমতে অনেক ভালো একটা অবস্থানে আছি, এবং টেস্ট ক্রিকেটে সেটা আমরা উন্নতি করার চেষ্টা করতেছি। বাট তুলনামূলক ভাবে আমরা টি-20-তে অনেকটা জি পিছিয়ে আছি, সেটা সবাই জানে। এবং সেটা অবশ্যই আমাদের পরিকল্পনা থাকে, এবং টিম ম্যানেজমেন্ট থেকে আমাদের যে প্ল্যান দেওয়া হয় বা সবার সম্মিলিত চেষ্টায় আমরা যেগুলা প্ল্যান করি আসলে, তো সেটাতে যদি আমরা চিন্তা করি তার জি মানে এখন আমরা কিন্তু অনেকটা সামনের দিকেই যাচ্ছি, আসলে পিছনে আসার তো কোনো ওয়েই নাই, এবং আমরা সামনের হ্যাঁ দিকে হ্যাঁ যাচ্ছি। জি সামনে টি-20 বিশ্বকাপ নিয়ে যদি আপনি বলেন, তাহলে দেখেন যে এখানে আগের যে প্লেয়াররা ছিল সেই প্লেয়াররাই কিন্তু এখনো আছে। বাট তাদের স্ট্রাইক রেট যদি আপনি চিন্তা করেন বা তাদের গ্রাফটা আপনি চিন্তা করেন, সব কিন্তু উপরের দিকে যাচ্ছে ডে বাই ডে। জি জি তো ওটাও। আমি জি অবশ্যই আশাবাদী যে সামনের দিনগুলো যে আসবে বা টি-20 ওয়ার্ল্ড কাপ বলেন, এর আগে কিন্তু আমাদের অনেকগুলো চ্যালেঞ্জ সামনে আছে, আমাদের অনেকগুলো সিরিজ আছে দেশের বাইরে এবং দেশে।
এবং সেগুলো আগে আমাদের প্রমাণ করতে হবে যে না, আমরা কতটুকু ভালো করতেছি। তার মাঝখানে একটা কথা আছে যে জি বর্তমান যে মহামারী চলতেছে এটা থেকে রিকভার করতে কতদিন টাইম লাগবে এবং ক্রিকেট ফিরতে কতদিন টাইম লাগবে, সেটা একটা দেখার বিষয়। হ্যাঁ জি মানে আপনি হঠাৎ করে 6 মাস জি পর মাঠে নামবেন, আপনি যাই আসলে আশা করতে পারবেন না যে খুব ভালো করবে। এটা সব টিমের জন্য হ্যাঁ ডিফিকাল্ট, হ্যাঁ বাট আসলে সেটাই সেটা আমাদের জন্য একটু বেশি ডিফিকাল্ট এই জন্যই যে আপনি যদি বাইরের দেশের ক্রিকেটারদের কথা একটু চিন্তা করেন, তাদের আপনি শক্তি সামর্থ্য চিন্তা করলে আপনি আমাদের দেশের ক্রিকেটারের সাথে চিন্তা করলে আপনি কখনোই মিলাইতে পারবেন না। আসলে সেটা আপনার মানতেই হবে, সেটা আপনি নেগেটিভলি নেন আর দে আর পজিটিভলি নেন। জেনেটিক্যালি স্ট্রং, ওরা Genetically ওরা জেনেটিক্যালি স্ট্রং। একটু strong জি থাকে। জি তো আসলে জি হ্যাঁ, আমাদের একটা জিনিস, আমরা যে জিনিসটাতে কাজ করতেছি বেশি, অবশ্যই পাওয়ার হিটিং এবং স্কিল হিটিং, এই দুইটা ব্যাপার নিয়ে আমরা কাজ করতেছি। আসলে হয়তো চাইলে অনেক সময় আপনি জি 6 মারতে পারবেন না, বাট স্কিল হিটিং করলে আপনি হয়তো সেটা অনেক সময় কভার করা যায়। বাট এই দুইটা জিনিসের উপর আমরা জি খুবই অবশ্যই। ফোকাস করতেছি এবং আশা করতেছি যে সামনের যে T20 ওয়ার্ল্ড কাপ আছে সেটাতে আমরা অবশ্যই ভালো কিছু করবো ইনশাআল্লাহ। আচ্ছা, তো সৈকত ভাই, আপনার একজন ভক্ত ইন্ডিয়ার ভারতের মুর্শিদাবাদ থেকে লিখেছেন, সারা জীবন সবার জীবনেই একটা সময় খারাপ সময় আসে, যেটা আপনি একটু আগে বলেছিলেন যে ইনজুরির ব্যাপারটা, তো তারপর একটা রিকভার হয়েছে, তো আপনার সেরকম পরিস্থিতি এসেছিল যেটা আপনি একটু আগে বলছেন যে ওভারকাম করেছেন। উইশ ইউ অল দ্য বেস্ট। আমাদের এই নবাব সিরাজউদ্দৌলার জেলায় মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গে আপনাদের সবার আমন্ত্রণ থাকলো। মুসাদ্দেক ভাই, আপনার আমন্ত্রণ থাকলো। আচ্ছা, আপনাকে উনি ওনার মুর্শিদাবাদ জেলায় আমন্ত্রণ জানিয়েছেন, ভারত থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে ধন্যবাদ সোহেল ভাই। রানা। এই এরকম দাদা সবার নাকি? সাথে দেখা দাদা হবে ইনশাআল্লাহ। দাদা হ্যাঁ নাকি হ্যাঁ, আপনার ওই সোহেল রানা। এজেন্ট দাদা নাকি? না 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 না, ওনার নাম হচ্ছে লাহিড়ী, আসলে উনি নাই এখানে। ও তো কলকাতার, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো আরেকটা বিশেষ মানুষ আমাদেরকে কমেন্ট করেছেন, বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেট স্মারক সংগ্রাহক মোহাম্মদ জসিমউদ্দিন লিখেছেন, ধন্যবাদ মামুন ভাই এবং মুসাদ্দেক ভাই, এবং একই সাথে শুভকামনা জানাচ্ছি আদনান ফাউন্ডেশনকে। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো মামুন ভাইকে আমি একটা প্রশ্ন করবো, এই যে প্রশ্নটার জন্য আমি মানে সত্যি কথা বলতে কি আমি সন্ধ্যার পর থেকে প্রচুর মেসেজ এসেছে, বিভিন্ন জায়গায় কমেন্ট আমি দেখেছি যে এই প্রশ্নটা আমার কাছে করতেই হবে যেভাবে হোক। তো এই প্রশ্নটা আমি এখন করবো আচ্ছা আর কি। তো একজন জানতে চেয়েছেন, যার নাম হচ্ছে আহমেদ সাদমান, তিনি লিখেছেন, ম্যাশ নাকি মেসি, আপনি কাকে সিলেক্ট করবেন? আচ্ছা, এই এই প্রশ্নটার যদি উত্তর দিতে চাই, সেই ক্ষেত্রে অনেক সময় এমন হয়ে যায় না যে আপনি যদি আহ মাকে পান সেক্ষেত্রে মেয়েকে পাওয়ার জি সম্ভাবনা থাকে। ধরেন আপনার বিয়ে হবে, নতুন বিয়ে করবেন, সেই ক্ষেত্রে আপনি যদি শ্বশুর বাড়ি, আপনার জি শ্বশুর জি শাশুড়ি দুইজনের মন জয় করেন, আপনার হবু স্ত্রীর মন যদি আপনার জি প্রতি নাও থাকে, বাবা মার জোরে হইলেও ওইটা আপনি পেয়ে যাবেন। সো মাশরাফি ভাই নিজেও মেসির ভক্ত, আমি যদি মাশরাফি ভাইকে পাই তাইলে মেসিকে খুব সহজেই পেয়ে যাব। দুইজনই আমার ভালোবাসার মানুষ, সুতরাং অবশ্যই আমি মাশরাফি ভাইকে সিলেক্ট করব। খুব সুন্দর একটা টেকনিক্যালি খুব সুন্দর উত্তর দিয়েছেন। তো মামুন ভাইকে আমার আরেকটা প্রশ্ন, রাইদ লিখেছেন, আপনার কি হওয়ার স্বপ্ন ছিল আর আপনার এখন পর্যন্ত কি স্বপ্ন পূরণ হয়েছে কিনা তিনি জানতে চেয়েছেন। যেই ছেলেটার কথা বলছেন, ও সম্ভবত চিটাগাং এর সাতকানিয়ার একটা ছেলে, ওইখানে ও নিজেও ক্রিকেটার। আমার মূলত আমি জি নিজেকে নিয়ে স্বপ্নটা খুব কম দেখেছি সব সময়। আমি আমার পারিপার্শ্বিক সবাইকে নিয়ে বা আমার ফ্যামিলি নিয়ে, আমার সারাউন্ডিং এ যারা আছে তাদেরকে নিয়ে স্বপ্ন দেখতে পছন্দ করি। তবে আমার যদি কিছু হতে হয়, আমার পলিটিশিয়ান হওয়ার স্বপ্নটা আছে। এটা এখনো হতে পারিনি, ইনশাল্লাহ হব। ভাই ভুল জি, করলে মাফ করে বেস্ট দিয়ে অফ না লাক। আগে বলে আশা দিচ্ছি। ভাইয়ের মতো, এটা ভাইয়ের মতো ভালো ছিল, আদর্শটা কিন্তু ভাইয়ের। বুঝতে পেরেছি। আচ্ছা, তো সৈকত ভাইয়ের কাছে আমি একটা জিনিস জানতে চাইবো, যেটা আমার ব্যক্তিগত অনেক দিন ধরে আমার ইচ্ছে ছিল, যদি কোনো একটা প্ল্যাটফর্মে আপনার সাথে আমি কথা বলার সুযোগ হয় বা কথা বলতে পারি, তো এই জিনিসটা জানতে চাইবো। আমরা ডাবলিনের যে ইনিংসটা আমরা ট্রাই নেশন সিরিজের ফাইনালে আমরা দেখেছি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, কার্টেল ওভারের কারণে ম্যাচটা অনেকটা টি-20 ম্যাচের মতো পরিণত হয়েছিল। তো বাংলাদেশের সামনে বড় একটা টার্গেট দাঁড়ায়, তারপর দেখা যায় যে আমরা আর্লি কয়েকটা উইকেট হারানোর পরে একটু প্রেসারে বা একটু ব্যাকফুটে চলে গিয়েছিলাম। তখন আপনি মাঠে আসলেন এবং খুব সুন্দর একটা দুর্দান্ত ইনিংস খেললেন, যেটা হচ্ছে ঝড়ো একটা ইনিংসের ফলে বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে পেরেছিল। তো এই ব্যাপারে একটু জানতে চাইবো, আপনি যখন মাঠে নামলেন তখন আপনার পরিকল্পনা কি ছিল, বা কোচিং স্টাফ থেকে কোনো মেসেজ আপনার প্রতি ছিল কি না, এটা যদি একটু বলবেন। না আসলে দেখেন, পরিকল্পনা
করে আপনি এসব টাইপের ইনিংস খেলা আসলে হয় না। আসলে কেউ বলতে পারবে না যে পরিকল্পনা করে এই টাইপের ইনিংস কেউ খেলতে পারে। বাট আমি ব্যাটিং এ যখন যাবো, জি যখন মিথুন ভাই আর রিয়াদ ভাই ব্যাটিং করতেছিল, তখন শুধু আমাকে মাশরাফি ভাই আর সাকিব ভাই দুজনের ভিতরে ছিল। দুজন কথা ছিল যে একটা জিনিস, তুই অনেক ভালো মারতে পারিস, তুই খালি নিজের উপর বিশ্বাসটা রাখিস যে তুই পারবি। তো আমি যখন উইকেটে গেলাম, তখন মানে আমি সাহসটা একটু বেশি পাইছি, এই জন্যই তখন মাঠে রিয়াদ ভাই ছিল। তো এটা হচ্ছে অনেক বড় একটা কারণ জি যে উনি যেভাবে কন্ট্রোল করছে আমাকে, এবং মানে আমাকে যে সাহসটা দিছে। এবং আমি মানে ওই সময় চেষ্টা করছি যে ঠিক আছে, যদি আমি আউটও হয়ে যাই রিয়াদ ভাই আছে, মানে এই একটা ভরসা ছিল আর কি। তো মানে ডেফিনেটলি রিয়াদ ভাই বাংলাদেশের পরে অনেক ভালো ভালো ফিনিশ করছে, সে নো ডাউট। তো এই জন্য আমার একটা বিশ্বাস ছিল যে না ঠিক আছে, যদি আমি চান্স নিব, যদি আমি আউট হয়ে যাই রিয়াদ ভাই থাকবে, কারণ আমি যদি কিছু রান আগায় দিয়ে যেতে পারি রিয়াদ ভাইয়ের জন্য একটু ইজি হয়ে যাবে। তো জাস্ট এইটুকুই প্ল্যান ছিল, এবং আমি ট্রাই করছিলাম আমার জোনে যে বলগুলো থাকবে আমি সেগুলো হিট করবো। এবং ডেফিনেটলি ব্যাটে বলে ওই দিন আল্লাহর রহমতে আমার দিন ছিল, যার ফলে আমি সাকসেস হতে পারছি। এইখানে আমার কিন্তু একটা কথা আচ্ছা আছে, তো কি কথা? আমার একটু হ্যাঁ কথা হ্যাঁ আছে অবশ্যই খুব বলুন। ইন্টারেস্টিং। সেটা হচ্ছে এই ভদ্রলোক যখন ওয়ার্ল্ড কাপে গেল, যাওয়ার পরে তার সাথে আমার বিভিন্ন সময় কিছু বিষয় নিয়ে, ক্রিকেটেও কিছু বিষয় নিয়ে তর্ক হয়। আমি হলো একদিন তাকে ইন্সপায়ার করার জন্য বলতেছিলাম যে এমন দিন আসবে, হয়তো টিমে এমন দিন আসবে যে সাকিব ভাইয়ের অ্যাবসেন্সেও আপনার খেলা লাগতে পারে। তো এটা যখন আমি বলছি, তখন সে এক নম্বরে আমারে বলছে জুয়ারি, দুই নম্বরে বলছে আমি স্টিভ রোডস, কোচ আর কি। হ্যাঁ, এই দুইটা কথা বলছে। কুদরত আল্লাহর, সে কিন্তু সেই সাকিব ভাইয়ের অ্যাবসেন্সেই খেলছে এবং দেশকে প্রথম শিরোপা এনে দিছে। এই এই বিষয়টা কিন্তু আমার, আমি কি বলবো, আমি কিন্তু জুয়ারি না ফিক্সারও না, বাট আমার কেমন জানি তার উপর আমার সবসময় একটা কনফিডেন্স কাজ করে, কারণ বয়স ভিত্তিক ক্রিকেট থেকে যে ছেলেটা এত স্ট্রাগল করে এই পর্যায়ে আসছে, এবং অধিকাংশ মানুষজন তার সম্পর্কে এইটুকু বলে যে হি ইজ ন্যাচারালি আ জিনিয়াস ম্যান। ওর রক্তে ক্রিকেটটা কেমন যেন সবকিছুতে ক্রিকেটটা থাকে। সো আমি খুব কনফিডেন্ট ছিলাম। আর সে যখন পারছে, তখন আমি মিরপুর 14 নম্বর আমার বাসায় আমার সবাইকে নিয়ে খেলা দেখতেছিলাম। কি পরিমাণ হই হুল্লোড় যে আমরা করছি, যে আমাদের বাড়িওয়ালা পর্যন্ত আমাদেরকে এসে কয়েকবার ওয়ার্নিং দিয়ে দিছে যে থানায় কল করব, কিন্তু চিল্লা চিল্লিতে এমন অবস্থা হয়েছে। ওরে পাশের বিল্ডিং থেকে বলছে আমরা কিন্তু 999-এ কল দিব, খুব জ্বালাচ্ছে। এই গল্পটা আমি কখনো সৈকতকে বলিনি, কিন্তু পাশের বিল্ডিং থেকে এইভাবে এক ভদ্রমহিলা বলছে 999-এ কল দিব, কিন্তু আপনারা খুব জ্বালাচ্ছেন। এমন সিচুয়েশনের মধ্যে থেকে আনন্দ করেছি। আর সবাই জানে যে তার সাথে আমার ভালো সম্পর্ক। সে যখন ভালো খেলতেছিল, প্রত্যেকে এসে এসে ভাই এটা খাওয়ান, ভাই এটা খাওয়ান, কেউ বলবে ভাই কোক খাওয়ান, ভাই বার্গার খাওয়াবেন, ভাই গ্রিল খাওয়াবেন, এরকম একটা অবস্থা। তা আমি চেষ্টা করেছি সবাইকে খাওয়ানোর, অনলি ফর হিম, বিকজ আমি ও আচ্ছা সবসময় তাকে নিয়ে গর্ব করি। না আপনি আসলে দেখেন, ওই দিন আপনি এটা কেউ কিন্তু চিন্তা করতে পারবে না যে সাকিব ভাই একটা ম্যাচ খেলবে না, এবং ফাইনাল একটা ম্যাচ, সেটা ডেফিনেটলি টিমের জন্য অনেক বড় একটা প্রেসার। এবং সেটা অবশ্যই আমাদের জাতি, আমরা যারা আছি বাঙালি যারা আছে, এত পরিমাণ ক্রিকেট ফ্যান আমরা, বা এত ক্রেজি, মানে আপনি এত ইমোশন ক্রিকেটের মধ্যে আপনি আসলে চিন্তাও করতে পারবেন না। সেটা হয়তো আমরা যারা ক্রিকেটের সাথে আছি রিলেটেড, যারা ক্রিকেটের সাথে, এটা সবাই জানি। তো আসলে ওই দিনের কথা যদি আপনি বলেন, দেখেন আমাদের যে টার্গেটটা ছিল ডেফিনেটলি একটা মানে মানে আপনার বড় একটা টার্গেট ছিল। তো ওই সময় আমাদের সৌম্য যেভাবে শুরু করে দিয়ে গেছে, এবং মাঝখানে মুশফিক ভাই এসে ইনিংসটা যেভাবে বিল্ড আপ করে দিয়ে গেছে, তো যেটা আমাদের জন্য ইজি হয়ে গেছে। দরকারের সময় দেখেন ওই দিন মিথুন ভাই 17 রান করছে, বাট একটা 6 একটা 4 কিন্তু খেলার মোমেন্টামটা ঘুরাই দিচ্ছে আসলে। তো ওই সময়গুলা টিমের দরকারের সময় 10 রানও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আসলে টোটাল টিমের কম্বিনেশনটা ছিল, এবং আমাদের টিমের মানে প্রত্যেকটা প্লেয়ার বলেন এবং সাপোর্টিং স্টাফ বলেন, এবং যারা বাইরে ছিল, যারা খেলে নাই, যারা এরা সবার একটা বিশ্বাস ছিল যে না, আমরা ম্যাচটা জিতবো। তো আসলে আমাদের এই শক্তিটা আমার কাছে মনে হয় যে অনেক আমাদের অনেক দূর আগায় নিয়ে যাবে ভবিষ্যতে ইনশাআল্লাহ। জি তবু অবশ্যই। আমার সে ক্রেডিট তো দিল না, আমি আমাকে আরেকটা কিন্তু কোনো প্রশ্ন ক্রেডিট করি। দিল না সে। না দেখেন, আপনি আসলে যদি ক্রেডিট নিতে চান তাহলে আমি আপনাকে ক্রেডিট দিতে পারবো। হ্যাঁ, আপনি আমাকে অবশ্যই বলছিলেন যে হয়তো এইভাবে কখনো আমি নিজেও চিন্তা করিনি যে সাকিব ভাইয়ের অ্যাবসেন্সে, হ্যাঁ হয়তো উনি ইনজুর্ড ছিল, নাহলে ডেফিনেটলি উনি খেলতো, হয়তো ওই ম্যাচটা আমার খেলার কথা ছিল হ্যাঁ না। সেটা তো অবশ্যই। এবং সেটা আমি নিজেও জানতাম না যে ওই দিনটা আমার জন্য এত বড় একটা দিন থাকে। তো আমি অনেক বেশি লাকি আসলে। জি আচ্ছা, তো আমি আরেকটা প্রশ্ন নেব। তো মোসাদ্দেক হোসেন সৈকত ভাইয়ের কাছে একজন প্রশ্ন করেছেন, রিম রহিম। তো উনি লিখেছেন যে 2017 চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ড নিউজিল্যান্ডের বিপক্ষে যে ম্যাচটা ছিল কার্ডিফে, তখন 33 রানে 4 উইকেট চলে যায় বাংলাদেশে। তো ওই ম্যাচটা ছিল, ওই ম্যাচটা জয় যদি চলে আসে বাংলাদেশের, তাহলে হয়তো সেমিফাইনালে কোয়ালিফাই করতে পারবে। তো অবশ্যই খুব প্রেসারের একটা ম্যাচ ছিল।
তো তখন থেকে বাংলাদেশ দল সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদের খুব সুন্দর একটা পার্টনারশিপে রেকর্ড পার্টনারশিপ, আর সেই উইনিং শটটা মুসাদ্দেক হোসেন সৈকত ভাইয়ের ব্যাট থেকে এসেছিল। তো জেতার পর দলের সেলিব্রেশনটা কেমন ছিল এটা জানতে চেয়েছি। আসলে দেখেন এই খেলাটা, এই ম্যাচটাতে আমার জীবনের মানে সেরা একটা ম্যাচের মধ্যে একটা ম্যাচ, এবং আমার লাইফে আমি মানে ধরেন এত খারাপ অবস্থা থেকে এত ভালো পার্টনারশিপ করে ম্যাচ জিতানো সেটা আমি দেখি নাই কখনো, মানে আমার নিজের চোখে দেখা আমি দেখি নাই। তো রিয়াদ ভাই, সাকিব ভাই যেভাবে ব্যাটিং করছে আসলে আনবিলিভেবল সেটা। এবং সেই ম্যাচের কিছু মজার ব্যাপার হলো যে আমরা যখন ড্রেসিং রুমে ছিলাম, আমাদের যখন 30 রানে 4 উইকেট পড়ে যায়, তখন মাশরাফি ভাই বারান্দাতে ছিল এবং আমরা সবাই একসাথে বেঞ্চে বসে বসে খেলা দেখতেছি। তো ওই সময়টাতে 25 রান করে আমরা কাউন্ট করতেছিলাম। মাশরাফি ভাই 25 রান হওয়ার পরে আবার বলছিল 1 থেকে কাউন্ট কর, এবং যে যে জায়গাতে বসা ছিল একচুলো কেউ যেন নড়তে না পারে, এবং আমরা স্টিল একদম ওই জায়গাটাতেই বসেছিলাম, মানে কারো এমন কেউ ওয়াশরুম পর্যন্ত যায় নাই। তো ওই জায়গা থেকে 25 রান করে কাউন্ট করতে 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 আমরা একদম যখন ম্যাচের ভেরি ক্লোজ, যখন সাকিব ভাই আউট হয়ে গেল, তখন মোটামুটি আমরা আমাদের 5 উইকেট পড়ছে এবং 9 রানের মতো লাগতো জিততে, বা 10 রানের মতো জিততে লাগতো, তখন আমি ব্যাটিং গেলাম। তখন তো মোটামুটি শিওর যে আমরা ম্যাচটা জিততে যাইতেছি ইনশাল্লাহ। তো ওই সময়টাতে আসলে যখন ম্যাচটা জিতলাম, এবং আসলে পুরো ক্রেডিট তো সাকিব ভাই এবং রিয়াদ ভাই। তো জাস্ট আমি উইনিং শটটা আমার ব্যাট থেকে আসছে এবং এটার ফিলিংসটা অন্যরকম। তো আসলে সেলিব্রেশন বলতে, যদি ওইটা আমাদের টুর্নামেন্টের লাস্ট ম্যাচ হতো তাহলে সেলিব্রেশনটা হয়তো অন্যরকম ভাবে হইতে পারতো, যেহেতু এরপরে আমাদের একটা বড় ম্যাচ জি ছিল, জি অবশ্যই। সেমিফাইনাল আমরা খেলবো। তো সেটা আসলে তখন আমাদের আরো চ্যালেঞ্জটা আরো বেশি বাইরে গেল আসলে। তখন আমরা ওইভাবে চিন্তা করা শুরু করলাম যে আমাদের ম্যাচ জিততে হবে, আমরা ভালো খেলতে হবে। তো পুরোপুরি ফোকাসটা তখন ম্যাচের দিকে ছিল আসলে। তো সেলিব্রেশন করার জীবনে অনেক টাইম হয়তো আসবে, আসলে এই টাইপের ম্যাচ হয়তো আমরা দেখতে পারবো না, বা নিজের সামনে থাইকা এবং এরকম একটা ম্যাচের সাক্ষী হওয়া আসলে সেটা অনেক বড় ব্যাপার আসলে। খুব ভাগ্যবান না হলে আমি মনে করি না অবশ্যই যে খুব বড় একটা ব্যাপার। সাক্ষী হবে। জি অবশ্যই। তো আমি মামুন ভাইয়ের কাছে আরেকটা প্রশ্ন করব, এই প্রশ্নটার জন্য এটার জন্য অনেক অনেক কমেন্ট আসতেছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো সেম একই প্রশ্ন কয়েকজন করেছেন, 3 থেকে 4 জন সেম একই প্রশ্ন করেছেন। তো এটা করতে সব শেষে করেছেন আল্লাহ সাজিদ জানে। আর জেসমিন। তো তিনি লিখেছেন যদি হ্যাঁ চিনি। মাশরাফি আর বউ এই দুজনের মধ্যে কাকে সিলেক্ট করবেন আপনি, মাশরাফি ভাইকে না নিজের বউকে? দুজন থেকে একজনকে বাছাই করে নিতে হবে। ভাই ভাই এই কি প্রশ্ন, এই সৈকত ভাই উত্তর দেন আপনি। পাশের রুমের থেকে বউ দেখতেছে কিনা এই লাইভ আমি শিওর না, যদি দেখে আল্লাহ। আপনি এতটা আচ্ছা টেকনিক্যাল এটার একটা উত্তর দিয়ে এড়িয়ে যাবেন সেটা না না, টেকনিক্যাল উত্তর দেওয়ার কিছু নেই, যেটা বাস্তবতা। হ্যাঁ বাস্তব বিষয়টা জি হচ্ছে, ভাই বড় ভাই আর বউ তো বউ। হ্যাঁ হ্যাঁ ভাইয়ের জায়গা থেকে সৈকত ভাই, অলরেডি এখন বলে যেহেতু দিয়েছে। একটা সিলেক্ট করতে বলা হয়েছে ফর জি প্রত্যেকের হচ্ছে ইনফরমেশনের জন্য আমি বলে রাখি যে আমার ওয়াইফের নামও কিন্তু সুমি, মাসুই ভাইয়ের ওয়াইফের নামও সুমি, আর আমরা দুইজনই ম্যাচ। সুতরাং আমরা ও যদি যে কোনো একজন জি একজনকে সিলেক্ট করি, দুইজন অটোমেটিক চলে আসে। লাইক আমি যদি ম্যাশ মামুন হই, আমার ওই সুমি অটোমেটিক চলে আসে, আবার ভাই মাশরাফি হইলে সুমি ভাবি অটোমেটিক চলে আসে, এখানে চয়েস করার কোনো বিষয় নেই। জি। ও আচ্ছা, তাহলে এটা খুব সুন্দর একটা উত্তর, আর আপনার বেটে বলে লেগে গেছে তাই কোনো ঝামেলা হয়নি। আশা এবং করছি আমার বাসায় মেয়ের কোনো নামও সমস্যা কিন্তু হবে না। হুমায়রা, এটাও অনেকে জানে কিনা, আমি সেটা বলতে অনেকে জানে চাইছিলাম, কিনা আমার হুমায়রা মেয়ের কেমন নামও আছে? ও কিন্তু আচ্ছা হুমায়রা। আচ্ছা। হুমায়রা কেমন আছে জিজ্ঞেস করতে চাইছিলাম। হ্যাঁ ও হ্যাঁ বাবা আচ্ছা। ভালো আছে। আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছে। লিচু আচ্ছা তো খাচ্ছিল, আমি আমরা একটা চাইছি আমাকে দেয় নাই, অল্প একটু ছিঁড়ে দিয়ে গেছে। আচ্ছা তো আমরা একদম অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। তো আমি আমাদের দুজন গেস্ট আজকে যারা মূল্যবান সময় দিয়েছেন এবং যারা শুনছেন বা দেখছেন আপনাদের জন্যই তারা যুক্ত হয়েছেন আমাদের লাইফে। তো আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা, আপনাদের মূল্যবান সময় দিয়েছেন। আশা করছি এই বিপর্যস্ত সময়টাতে আপনারা যেভাবে এগিয়ে এসেছেন, সমাজের বিত্তবান মানুষেরা আপনাদের দেখে অনুপ্রাণিত হবেন এবং তারাও আমাদের আশেপাশে বা পুরো দেশের যে যেখানে আছি না কেন, যারা এই বিপদের সময়টাতে বিপাকে পড়া মানুষদের পাশে আমরা দাঁড়াবো। তো আমি সব শেষে এসে আবার আদনান ফাউন্ডেশনের কথা একটু বলতেই হয়। তো আমি নিজে আদনান ফাউন্ডেশনকে খুব শুভকামনা জানাচ্ছি এবং দুজন মানুষ যারা হচ্ছে মানে মুসাদ্দেক হোসেন সৈকত ভাই, এবং আমি আজকে যেটা জানতে পেরেছি যে বাংলাদেশ দলে আরেকজন ক্রিকেটার আলামিন হোসেন ভাই যুক্ত হয়েছেন আদনান ফাউন্ডেশনের।
সাথে। তো এই ব্যাপারে একটু মামুন ভাইয়ের কাছে জানতে চাইবো, যদি একটু বলেন। আচ্ছা, ওই যে আমি বলেছি যে আমি যাদেরকে ভালোবাসি তাদেরকে সবসময় আমার ভালো কাজগুলোর সাথে আমি সংযুক্ত করতে চাই। তো জি মোসাদ্দেক জি ভাইয়ের ক্ষেত্রে যদি বলি, আমি যখন ফার্স্ট টাইম তাকে প্রপোজাল দেই, সে কিন্তু এক বাক্যে রাজি হয়ে গিয়েছে। কারণ তার মনটা আমি জানি, তার মনটা আমি বুঝি। আমি তাকে খুব চেষ্টা করি তাকে একটু ফিল করার, রিয়েলাইজ করার, ভালো কাজের কথা বলাতে সে সাথে সাথে রাজি হয়ে গেছে। তেমনি আলামিন ভাইয়ের সাথে যখন আমি শেয়ার করি, আলামিন ভাই কিন্তু এক কথায় রাজি হয়ে গিয়েছে। তা আমি আশা করি যে তারা যেভাবে এইবার এগিয়ে এসেছে, আমারও যেহেতু হ্যালো। একটা এটা নিয়ে একটা লং টাইম প্ল্যানিং আছে, সুতরাং আমার পরবর্তী যতগুলো পদক্ষেপ আছে প্রত্যেকটা পদক্ষেপেই আমি তাদেরকে পাশে পাবো। এটা আমার একটা বিশ্বাস তাদের কাছে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা, এবার আমি আপনার কয়েকটা প্রশ্ন করি, যেটা আমার কাছে আসছে, এগুলা না করলে আমার পিটাইবো, কয়েকটা বুঝছেন? question থেকে আপনি করেন, অসুবিধা নেই। না, আমি সব পজিটিভ প্রশ্ন করবো, ভয় পাবেন না, একদম সহজ সরল। আচ্ছা। না, আপনি আমাকে আগে বলছিলেন আপনার কোশ্চেন করতে, আমি ready। আচ্ছা, না না না, তাজিম নামে একটা ছেলে চিটাগাং থেকে, সে প্রশ্ন করছে যে সে প্রশ্ন না, সে হলো আপনার উদ্দেশ্যে এটা বলতে বলছে যে আপনার বোলিং স্টাইলটা তার খুব ভাল লাগে। ইভেন দো আপনি যে অভিষেক ম্যাচের অভিষেক বলেই উইকেটটা পাইছেন, ওইটা সে এখনো দেখে এবং সে খুব ফিল জি করে এটা, এটা তার খুব ভাল লাগে, এটা আপনাকে জানাইতে বলছে। এছাড়া ব্যক্তিগত প্রশ্ন যদি বলি, যে আর কতদিন ব্যাচেলর ভাই? খুব সুন্দর একটু বলছেন। আল্লাহ ভরসা, দেখা যাক কি হয় ইনশাল্লাহ। এটা আপনারা আচ্ছা আমি বড় ভাই একটু, আছেন, মুরব্বী যারা জি আছেন আমি একটু, তারা, আপনারা যেটা ভালো ডিসিশন নেবেন সেটাই হবে ইনশাল্লাহ। জি আচ্ছা তো আমি অবশ্যই একটু, ভালো সিদ্ধান্ত নিতে চাই, আমাদের সঙ্গ দিলেই হলো আর কি। না হ্যাঁ ইনশাল্লাহ সেটাই, চেষ্টা করবো। জি জি সেটাই বলতে চাচ্ছিলাম যে আপনি যদি আচ্ছা, প্রস্তুত আমি থাকেন তার তাহলে কাছ থেকে আমরা, জি আরেকটা বিষয় যে আদনান ফাউন্ডেশন হয়ে যারা কাজ করছে বা জি ভবিষ্যতে যারা কাজ করবে তাদের উদ্দেশ্যে বা আমাদের অ্যাক্টিভিটি কেমন লাগলো সেই সম্পর্কে যদি কিছু বলে, আমাদের মেম্বারটা একটু ইন্সপায়ার হইতো। জি অবশ্যই। এখানে আসলে একটা ফাউন্ডেশন দাঁড় করানো কিন্তু অনেক বড় একটা ব্যাপার। হয়তো একটা ছোট খাটো একটা ফাউন্ডেশন আপনি দাঁড় করালেন, সেটা যদি আপনি শুধু চিন্তা করেন যে করোনা মহামারীতে হয়তো অনেক মানুষ না খেয়ে আছে, আমরা এই জন্য হয়তো কিছু করার চেষ্টা করতেছি। প্রায় সারা বছরই সারা বাংলাদেশে এমন অনেক মানুষ আছে যারা সারা বছর না খেয়ে থাকতেছে, বা খাবারের কোনো না কোনো ভাবে তারা কষ্ট করতেছে। তা আমি অবশ্যই আদনান ফাউন্ডেশনের সাথে যেহেতু আমি যুক্ত আছি, আমি অবশ্যই সেটা বলবো যেন সেটা সারা বছর, মানে সারা জীবন যতদিন এটা আসে, কেউ না কেউ যেন সেটা দায়িত্ব নেয় এবং সেটার সাথে যেন সবসময় থাকে। এবং যে কষ্টটা আমরা করতেছি সেটা কোনো স্বার্থ ছাড়া সেটা যেন সবসময় এভাবেই থাকে। এবং আমি অবশ্যই সবসময় সাথে থাকার চেষ্টা করব। এবং আমি যারা বর্তমান অর্জন ফাউন্ডেশনের সাথে আছে, আমি চাইবো অবশ্যই অবশ্যই যেন এরা যে দায়িত্বটা নিচ্ছে সেটা যেন ফুলফিল করে এবং সারা বছর সেটার সাথে থাকে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, ইনশাআল্লাহ। খুব সুন্দর, সুন্দরভাবে বলেছেন। তো আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমাদের আজকের দুই অতিথি মুসাদ্দেক হোসেন সৈকত ভাই এবং মেশ মামুন ভাই, আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনাদের কাছে। তো আশা করছি যে সময়টা খুব উপভোগ করেছেন। আপনারা যদি শেষের দিকে এক কথায় বলেন আর কি, যে কেমন লেগেছে বা মানে কনসেপ্টটা যদি একটু বলেন আর কি। আসলে দেখেন, কনসেপ্টটা অবশ্যই আমার কাছে ভালো লাগছে। ইউজুয়ালি আমি লাইভে আসি না, মামুন ভাই সেটা খুব ভালো করে জানে। আপনার সাথে দুর্জয় ভাইয়ের সাথে হয়তো খুব বেশি কথা হয় নাই, লাস্ট জি কয়েকদিন হয়তো কথা হয়েছে। বাট মামুন ভাই সেটা খুব ভালো করে জানে, ইউজুয়ালি লাইভটা আমি খুব একটা পছন্দ করি না বা আসি না আসলে। তো জি যেহেতু কনসেপ্টটা খুবই ভালো ছিল, এবং আমি অবশ্যই মনে করি যে এখানে যারা দেখতেছেন এবং আমি সমাজের বিত্তবান যারা, সামর্থ্যবান যারা আছেন, এদের কাছে জি আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা যে যার জায়গা থেকে পারেন যতটুকু সম্ভব, মানে আমরা যদি নিজেদের দিক থেকে চিন্তা করে একটু চেষ্টা করি, তাহলে অবশ্যই অবশ্যই হয়তো আমরা, আপনি চাইলে একটা মানুষকে সারা বছর বা সারা জীবন হেল্প করতে পারবেন না, বাট আপনার জি ছোট্ট একটা হেল্প একটা মানুষ অ্যাটলিস্ট আপনি তার সামনের দিনগুলো যেন সে ঠিকঠাক মতো থাকতে পারে এবং বেঁচে থাকতে পারে। আসলে আমি ক্রিকেট খেলি বা আপনি আপনার পেশাতে, মাউন্ট ভাইয়ের পেশাতে, সবাই সবার পেশাতে আছি। সব থেকে বড় কথা জি হচ্ছে মানুষের উপরে আসলেই কিছু নাই। তো যদি জি সেটা মানুষই অবশ্যই। বাইচা না থাকে, কি হবে ক্রিকেট দিয়ে বা কি হবে অন্য পেশা যারা বিজনেস দিয়ে বা জি অন্য কিছু। তো আমি অবশ্যই মনে করি যে আপনারা অবশ্যই আসবেন এবং যারা করতেছেন অবশ্যই খুব ভালো কাজ করতেছেন এবং সামনেও করবেন। এবং সেই সাথে যারা নিরাপত্তা বাহিনী আছে বা যারা ডক্টর যারা আছেন, তারা অবশ্যই অবশ্যই খুব ভালো কাজ করতেছে এবং তাদের কৃতজ্ঞতা প্রকাশ করার মতো না আসলে। তো
তো আমরা খুব তাড়াতাড়ি এই সমস্যা থেকে আমরা বের হয়ে আসবো ইনশাল্লাহ। তো এইটুকুই আমার বলার ছিল, এবং আপনাদেরকেও ধন্যবাদ এরকম একটা প্রোগ্রামে আমাকে জয়েন করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। মোস্ট ওয়েলকাম। এখন আমি মামুন ভাইয়ের কাছে একটু জানতে চাইবো, মানে আপনি যদি একটু বলেন। আচ্ছা, ফার্স্ট অফ অল লাইভের বিষয়ে যেটা বললো, আসলেই সে ইউজুয়ালি লাইভে আসে না, এবং কি ওই অকশন ফর অ্যাকশনের যে প্রথম বারের লাইভটা, ওইটা তো তিনি আসতে পারেননি যে কোনো কারণে। যখন উনি জি। শুনেছে যে এই লাইভটাতে যদি আসে কিছু মানুষকে ইন্সপায়ার করার ব্যাপার থাকবে, বা তার জি। এই লাইভটা দেখে যদি কিছু মানুষ উৎসাহিত হয়, এবং সত্যই হয়েছে। যেদিন মোসাদ্দেক ভাই আমাদের ফাউন্ডেশনে কিছু ডোনেট করলো, তারপর দিন আরো একজন ভদ্রলোক, মানে তার দেখা দেখি অনেক বড় একটা অ্যামাউন্ট ডোনেট জি। করেছে, এবং সে বলেছে, আগে জানতে চেয়েছে যে সৈকত ভাই কি করেছে কি করেছে। তো এরা হচ্ছে জি। পাবলিক ফিগার, এদের ফেসটা ফেমাস। এরা যখন ভালো কাজের জি কোনো অবশ্যই। উদ্যোগ নেয়, তাদের ভক্ত যারা আছে তারাও কিন্তু উইলিংলি চলে আসে। তা আমি জি আমার অবশ্যই। সবাইকে একটা কথা বলি, ভাই যে কথাটা বললো যে প্রত্যেকের জায়গা থেকে কাজ করার জন্য, আমার মেম্বার যারা আছে, কিছু ছেলেপেলে এসএসসি এইবার জাস্ট এসএসসি দিয়েছে, ওরা 100 টাকা পর্যন্ত ফান্ডে দিয়ে দেয়। 100 টাকা, এই অ্যামাউন্টটা কেমন আমার কাছে মূল্যায়ন, যে আমার কাছে 10,000 টাকা আছে, সেখান থেকে আমি 1,000 দিয়ে দিচ্ছি, ইটস নট আ বিগ ডিল। বাট আমার কাছে জি 100 আছে, অবশ্যই। 100ই আমি মানুষের জন্য দিয়ে 100 দিয়ে দিচ্ছি। দিচ্ছি। এটা কত বড় পুরোটাই একটা দিচ্ছি। স্যাক্রিফাইস, এটা কিন্তু ওই জায়গাতে যে আছে সে বুঝে। তো ওদের বুঝি। কাছে আমি জি। সবসময় ওদেরকে একটা কথা বলি, যে তোমরা মনে করবা কি যে তোমরা নিজেরা একটা একটা বাংলাদেশ। তো তুমি তোমার নিজেকে কোথায় দেখতে চাও, তোমার নিজের ভালোটা তুমি কি পরিমাণ চিন্তা করো। ধরো আমি বাংলাদেশ, আমি আমাকে কোথায় দেখতে চাই, আমি নিজের ভালোটা যেমন চিন্তা করব, আমার দেশের ভালোটা ওইভাবে চিন্তা করব। সুতরাং আমরা সবাই মিলে যদি এই যে দেশের বর্তমান ক্রান্তি লগ্ন, এটাতে যদি আমরা সবাই মিলে ফাইট করি না, তাহলে কিন্তু খুব অসম্ভব কিছু না এটা জয় করা। যেভাবে সবাই করতেছে, মুশফিক ভাই, তামিম ইকবাল, মাশরাফি ভাই, সৈকত, মিরাজ সহ আলামিন ভাই, যারা কাজ করে যাচ্ছে, অপু টপু, প্রত্যেকেই কিন্তু নিজের জায়গা থেকে, অপু ভাই সিনিয়র মানুষ, প্রত্যেকে নিজেদের জায়গা থেকে যেভাবে ফাইট করতেছে, তাদের উসিলায় কিন্তু আরো 400-500 পরিবার, 1,000 পরিবার এইভাবে সহযোগিতা পাচ্ছে। তো জি। আমি ক্রিকেটার অন্যান্য যারা আছে, তারা সবসময় সব স্যাক্রিফাইসে আগে বেতনের টাকা পর্যন্ত তারা দিয়ে দিয়েছে। তো তাদেরকে দেখে আমরা ইন্সপায়ার হই। দ্যাটস ওয়াই তাকে আমার লাইভে আসতে বলা আমার জায়গা থেকে। আপনি যখন আমাকে বলেছেন, আমি কিন্তু এই একটা কথাই জি। বলেছি, যে জি। আপনাদেরকে দেখে মানুষজন ইন্সপায়ার হয়। এর মধ্যে অনেকে সমালোচনা করে, অনেকেই সমালোচনা করে। তো সমালোচনা যারা করে, সমালোচনাটা হচ্ছে, এর আগেও আমি একটা টিভি প্রোগ্রামে বলেছিলাম, সমালোচনাটা হচ্ছে রসদের মতো, যে ওরা যদি নির্দিষ্ট একটা সময় সমালোচনা না করে, ওরা রসদহীনতায় ভুগে, কেমন যেন হ্যাঁ, খাদ্য সেটা পাচ্ছে না, অবশ্যই। এই ধরনের। তো হ্যাঁ, হ্যাঁ, ওদেরকে একদম। নিয়ে বলার কোনো সুযোগ নাই, বাট যারা এটাকে ইন্সপায়ার হিসাবে নেয়, তারা কিন্তু কাজ করে যাচ্ছে। তার প্রমাণ স্বরূপ এই যে সাদমানদের মতো ছোট ছোট বাচ্চা ছেলেরা, তাজিমদের মতো ছোট ছোট বাচ্চা, রাফিদের মতো বাচ্চারা, যারা 100 টাকা পর্যন্ত মানুষের জন্য দিয়ে যাচ্ছে। সুতরাং আমি মনে করি এই মুহূর্তে ওই সমস্ত মানুষরাই হিরো। বাংলাদেশ পুলিশের যারা কাজ করতেছে, ডক্টররা কাজ করতেছে, জি। সৈকত ভাই বলেছে, তারাই মূলত হিরো, এবং সারা জীবন তাদেরকেই সম্মান দেওয়া উচিত। ফ্রম মাই সাইড, আই এম জাস্ট সেলুট। আমার ভাই, আমার একটা একদম। কথা ছিল আসলে, আপনি যে সমালোচনার শিওর। কথাটা বললেন না, এখানে জি, আমি জি জাস্ট অবশ্যই। 1 মিনিট একটু কথা বলি। সেটা হচ্ছে, যারা সমালোচনা করতেছে হয়তো পজিটিভ সমালোচনা করে বা নেগেটিভ করে, বা যারা নেগেটিভ সমালোচনা করতেছে তাদেরকে আসলে ভুল বোঝার কিছুই নাই, বা সেটা তাদের খারাপ বলারও কোনো ওয়ে আসলে নাই। আমার কাছে যে জিনিসটা মনে হয়, তারা যে জিনিসটা দেখতেছে বা তারা হয়তো ভুল ভাবে নিতেছে জিনিসটা, বা তারা যে জিনিসটা জানতেছে সে তাদের কাছে ইনফরমেশনটা ভুল ভাবে যাচ্ছে, যার কারণে আমার জি মনে হয় তারা সেটাই। ভুল ইনফরমেশন পাওয়ার কারণে হয়তো তারা ভুল সমালোচনা গুলো করতেছে। তো আসলে আমার কাছে এটাই মনে হয় যে, ধরেন ফাউন্ডেশন, বাংলাদেশে অনেক ফাউন্ডেশন আছে, এবং অনেক ফাউন্ডেশন অনেক ভালো ভালো কাজ করতেছে, অনেক বড় বড় কাজ জি। করতেছে। তাই মনে করি আদনান ফাউন্ডেশনের মাধ্যমে এখান পর্যন্ত যেহেতু আসা, তাই মনে করি আসলে এগুলা চিন্তা বাদ দিয়ে আসলে একজন সমালোচনা করলে যে আমাদের কাজ বন্ধ হয়ে যাবে, বা কেউ আমরা জি মন সেটাই। খারাপ করবো, সমালোচনা না করলে আপনি ইন্সপিরেশনটা পাবেনই না আসলে। হবে। আমি শিওর এই শিওর। জিনিসটা বিশ্বাস করি। এক্স্যাক্টলি। জি। আসলে সমালোচনা দেখে যদি আপনি মনক্ষুণ্ণ হন বা আপনি কাজ করা বন্ধ করে দেন, তাহলে তো আসলে হবে না। সমালোচনা যারা করছে তাদের ভুলটা এক সময় দেখবেন ভাঙা গেছে, এবং উইনিংলি তারাই দেখবেন আপনাকে আমাকে বলতেছে যে ভাই এই কাজটা করলে মনে হয় ভালো হয়। তো আমি অবশ্যই মনে করি যারা সমালোচনা করতেছেন প্রবলেম নাই, বাট আপনাদের কাছে যদি কোনো ধরনের ভালো ইনফরমেশন থাকে বা আপনাদের কাছে মনে হয় এই কাজটা করলে ভালো হবে, অবশ্যই আমাদের ইনফর্ম করবেন, আমরা সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো আজকে খুবই আচ্ছা ভালো একটা আজকের পয়েন্ট। মতো, জি ধন্যবাদ দুজনকে। আজকে আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো মূল্যবান সময় দেওয়ার জন্য
আমার পক্ষ থেকে আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমি আবারও জ্ঞাপন করছি। আশা করছি করোনা ভাইরাস এবং আপনাকেও কোভিড ধন্যবাদ, আপনি ভালো কাজ করতেছেন এবং আপনার এই কাজ যেন বন্ধ না হয় এবং সেটা যেন জি অব্যাহত থাকে। অবশ্যই, জি যেখানেই অবশ্যই আমি পাবেন, যেখানেই যাবেন না কেন, অবশ্যই অবশ্যই পজিটিভ দিকগুলো আপনি তুলে ধরার চেষ্টা করবেন ইনশাল্লাহ। জি জি অবশ্যই আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করবো, আপনারা দোয়া করবেন। তো এখন এটাই বলবো যে আর কি, মানে করোনা ভাইরাস বা কোভিড-19 এর যে মহামারীটা, আমরা সবাই একটাই আশা যেন এটা খুব দ্রুত আমাদের দেশ থেকে চলে যায় এবং আমরা আবার স্বাভাবিক জীবনযাপনে ফিরতে পারি। এবং আপনারা যারা ক্রিকেটাররা আছেন তারা যেন খুব শীঘ্রই মাঠে ফিরতে পারেন, কারণ আপনাদেরকে আমরা মাঠে দেখেই অভ্যস্ত এবং মাঠেই দেখতে চাই। তো অবভিয়াসলি এই সময়টা সবার জন্য খুব ডিফিকাল্ট বা খুব খারাপ সময়টা যাচ্ছে। তো আমার একটাই কামনা যে এখানে যারা শুনছেন বা দেখছেন তাদেরও একই কামনা বা একটাই চাওয়া যেন করোনা ভাইরাস বা কোভিড-19 খুব দ্রুত আমাদের দেশ থেকে চলে যায়। তো দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাকে একটু মূল্যবান সময় দেওয়ার জন্য। হয়তো একটু ভালো সময় আমরা স্পেন্ড করেছি। তো থ্যাংক ইউ সো মাচ আমার জি, সাথে যুক্ত আপনাকেও হওয়ার। ধন্যবাদ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাই। ঠিক তো আছে, আজকের আল্লাহ মতো, আল্লাহ হাফেজ। হাফেজ। জি অবশ্যই। তো লকডাউন ট্রিকলজি দুর্জয় দাশগুপ্তের প্রথম এপিসোড আজকের মতো এখানেই সমাপ্ত ঘোষণা করছি এবং আমি খুব শীঘ্রই ফিরে আসবো আপনাদের আরো কোনো এক প্রিয় ব্যক্তিকে নিয়ে বা কোনো প্রিয় ক্রিকেটারকে নিয়ে। এটা আপাতত সারপ্রাইজ থাকুক, আমি বলছি না, আপনারা খুব শীঘ্রই জেনে যাবেন। আর সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, যার যার বাসায় পরিবার পরিজন নিয়ে থাকুন, এটাই আমার কামনা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।